গল্প হৃদ মায়ার প্রেমগাথা দেওয়ানা সিরিজ দ্বিতীয় পর্ব। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। আমি আর পারছি না জয়ী। আমাকে রেস্ট নিতে দে, নয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাব রাস্তা। কথাটা বলেই কারো অপেক্ষা না করে ধূপ করে বসে পড়লাম রাস্তায় ঘাসের উপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে আমার। এতক্ষণ যাবৎ মাথার উপর প্রহর সূর্যের তাপ নিয়ে হাঁটছিলাম নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা নরসিংদী জেলা বাগিচা এলাকায় অবস্থান করছি। এখানে কেন এসেছি এটা অবশ্য সবার জানা, তাই নতুন করে আর নাই বা বললাম কিছু। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার চার বান্ধবী জুইকেসহ মাহি, মাইশা, সুমি আর আমি। সবার চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি, সেই সাথে কাঠফাটা রোদের অতিষ্ঠ বিরক্তি। আমাকে পা ছড়িয়ে রাস্তার ঘাসের উপর বসে যেতে দেখে সামনের থেকে দ্রুত এগিয়ে আসল জুই। সুমিকে সাইন কেটে আমার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, তোর বেশি খারাপ লাগছে রিক্তা? মাথা ঘুরছে তোর? পানি খাবি? ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম, যার অর্থ হ্যাঁ, বেশি খারাপ লাগছে। লাগবে নাই বা কেন? অসুস্থ শরীর নিয়ে নরসিংদী এসেছি অচেনা জামাইয়ের চেনা ঠিকানা খুঁজতে। বিষয়টা আজব না? সত্যিই আজব। কিন্তু আমার ক্ষেত্রে যেন এসব আজব কারবার একটু বেশিই হয়ে থাকে। চট্টগ্রাম থেকে বাসায় এসেছি আজ 8 দিন গিয়ে 9 দিন হলো। 104 ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিলাম সেদিন। আরিফ ভাইয়া আমাকে আর জুইকে নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে একদিন হসপিটালের রেখে। তারপর থেকে আমি আশুগঞ্জ নিজের বাসায় আছি। আজ বিগত 8 দিন লাগলো আমার সুস্থ হতে। এখনো পুরোপুরি সুস্থ নয় আমি। তারপরও বান্ধবীদের হাত ধরে চলে আসলাম নরসিংদী জেলায় আমার অচেনা জামাইকে খুঁজতে। কোথায় তার খোঁজ পাবো জানি না। তবে হাল ছাড়িনি, এখনো খুঁজে চলছি। কারণ তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল, তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাব। তাছাড়া এখানে এসেই স্থানীয় লোকদের জিজ্ঞাসা করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছেছিলাম। সেখানে আমাকে বিয়ে পড়ানো ওই বৃদ্ধা লোকটা ছিল না। উনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আমাকে 1.5 বছর আগে সেদিন রাতে ওই অপরিচিত লোকটার সাথে বিয়ে দেয়নি। নিরাশ হয়েছিলাম আমরা সবাই। তবে লোকটা আমাদের আরও একটা কাজী অফিসে ঠিকানা দিয়েছে আর বলেছে সেখানে খোঁজ করতে। এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিলাম আমরা। কিন্তু পথে মধ্যে ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায়। বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নেকাব মাথার উপর তুলতে তুলতে ফুরবল গলায় বললাম, দে, পানি দে, খাবো। আমার অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি তিনজনই আমাকে গোল করে দাঁড়ালো চারপাশে। গায়ে সবার বোরখা পরিহিত। মাইশা, সুমি নিজেদের বোরখা পরলেও আমি, জুই, মাহি পরেছি যার যার মার বোরখা। বয়স্ক মায়ের বোরখা ছোট মেয়েরা পরলে কেমন হবে বুঝতেই পারছেন। আমাকে আর বলে বুঝাতে হবে না। আর্ধ পাগল বুড়ির মতন লাগছিল এক একজনকে। তারপরও নিজেদের সেফটির জন্য এই বোরখা পরে বাসা থেকে বের হয়েছিলাম সকাল 7টার বাসে। আমাদের সবার পরিবার জানে আমরা সবাই সুমিদের বাসায় যাচ্ছি, আর সুমি বাসায় জানে ও আমার বাসায় এসেছে আমাকে দেখতে। আমি অসুস্থ এজন্য। মূল কথা হলো আমরা সবাই যার যার বাসায় মিথ্যা বলে বের হয়েছি নরসিংদীর উদ্দেশ্য। সকাল 7টার বের হয়েছিলাম আর 11টার মধ্যে নরসিংদী বাগিচা এলাকার বাজারে পৌঁছে গেলাম। এখান থেকে কাজীর সন্ধান করে একটা কাজী অফিসে পৌঁছেছিলাম, সেখান থেকে নিরাশ হয়ে অন্য কাজীর ঠিকানা যেতে গিয়ে পথে মধ্যে আটকে বসলাম। কারণ সত্যিই আমার অসুস্থ লাগছে, তাই মনে হচ্ছে গায়ের জ্বর আবার উঠবে। কিন্তু এই মুহূর্তে আমি গায়ের জ্বর থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছি। আর তার কারণ হলো আমার ওই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যত খুঁজতে যাচ্ছি ততই যেন তাকে হারিয়ে ফেলছি। কোনো মতেই যেন লোকটার নাগাল আমি পাচ্ছি না হাত বাড়িয়েও। এতে যেন আমার মনে অস্থিরতা কাজ করছে আরও বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য। জানি না এই ঠিকানার গিয়েও যদি লোকটার খোঁজ না পায় তাহলে কি হবে। আমার মনের অস্থিরতাটাও কাউকে বলতে পারছিলাম না। কারণ আমি যাদের বলবো ওরা সবাই আমার উপর ক্ষেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনলে। কিন্তু আমি কি করব? ওদের আমার সামনে বারবার রিক্তার জামাই, রিক্তার জামাই নিয়ে আলোচনা করতে করতে এখন ওই লোকটাকে আমি সত্যিই মিস করছি। আমার মনে হচ্ছে আমি বড় ভুল করে ফেলেছি।
আমার উচিত হয়নি সেদিন অচেতন স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করতাম লোকটার জাগ্রত হওয়ার জন্য, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না আমায়। আমার মন বিচলিতের দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই জুই হাফ লিটার পানির বোতলটা আমার দিকে এগিয়ে দিল। আমি বোতলটা উপরে তুলে ঢগর করে অনেকটা পানি খেয়ে নিলাম। মাইশা নিজের হাতে দ্বিতীয় কাজী অফিসের ঠিকানাটায় চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, বাল, এই মধ্য দুপুরে কই জামু অচেনা এলাকায়? শালার কাজী বাড়ি খুঁজতে। ধূর, সন্ধ্যার আগে আগে যদি বাসায় না পৌঁছায় তাহলে সবাই ধরা খেয়ে যাব। উহুম, ধরা খাওয়া যাবে না। দুলাভাই খোঁজার মিশন এখনো অল্প হয় নাই। তাই এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না, এই ঋতু শরীরে একটু জোর লাগাত বইন। এই তো একটু সামনে বাজার দেখা যাচ্ছে, ওখান থেকে কারো কাছে এই অ্যাড্রেসটা জিজ্ঞেসা করে রিকশা নিয়ে যাব সোজা তোকে বিয়ে দেওয়া সেই কাজী বাড়িতে। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করা লাগবে। যেতে পারবি। মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না, কারণ মাইশার কথাগুলো আসলেও সত্যি। এখানে বসে থাকা মানেই নিজেদের কাজে দেরি করা। আমি হুম বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতেই জুই আর মাহি দুজন আমাকে দুই দিক থেকে ধরল। তারপর যতটা পারি দ্রুত হেঁটে একটা অটোরিকশা নিয়ে চললাম 5 জন কাজী অফিসের উদ্দেশ্য। ভাগ্য ভালো থাকায় সেই অটোরিকশাওয়ালা মামা চিনতো আমাদের দেওয়া কাজী অফিসে ঠিকানাটা। প্রায় 20 মিনিটের পথ পাড়ি দিয়ে পৌঁছালাম ছোটখাটো একটা কাজী অফিসের সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। আমরা সবাই অটোরিকশার ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতেই অতি উৎসাহের সহিত মাহি পাশ থেকে আমার হাত চেপে ধরে বলল, ঋতু, দেখতো এটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল? আমি গোল গোল চোখে আশপাশটা ভালো করে দেখেও কিছুই চিনতে পারলাম না। চিনব কিভাবে? 1.5 বছর আগে রাতে এসেছিলাম এইখানে। তাই দিনের আলোয় সবকিছু বুঝা মুশকিল। তাই আমি ধীর গলায় বললাম, কিছু বুঝতে পারছি না তো এই অফিসটায় কিনা। আমার কথায় জুই বলল, আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। তৎক্ষণাৎ উত্তর করল মাহি, হুম চল, চল। পরপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতে দেখলাম একটা হালকা পাতলা গঠনের লোক সাদা কাবলি পরে টেবিলে উপরে মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছে। একত্রে আমাদের 5 বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে থতমত খেয়ে যান তিনি। ছোট খাটো রুমের কাজী অফিসটা পুরো খালি। বুঝাই যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই। হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না, তাই অফিসে অবসর সময় পার করছে ফোন চালিয়ে তিনি। আমাদের 5 বান্ধবীকে দেখে অভিনবে দ্রুত ফোন বন্ধ করে পাশে রেখে আমাদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম। জি, আপনার কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শে? জোরতায় আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। কিন্তু মাইশা আমাদের সবাইকে অপেক্ষা করে সাহসিকতা সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল, জি আসলে, আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্যই এসেছিলাম। আসলে আপনাদের এখান থেকে 1.5 বছর আগে 2017 সালে নভেম্বরের 3 তারিখে আমার এক কাজিন বোনের বিয়ে হয়েছিল। এখন ওরা ছাড়াছাড়ি চায়, কিন্তু আমার বোনের কাছে কাবিননামার কোনো কপি নেই। সেজন্য আপনাদের কাছে টাকা দিয়ে পাঠিয়েছে আমাদের কাবিননামার একটা কপির নেওয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ের তালিকাটা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটু দিবেন প্লিজ। কাজী লোকটা বাঁকা চোখে আমাদের দিকে তাকালেন। হয়তো মাইশার কথা একটু বিশ্বাস করেছে এজন্য। লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমাদের বসতে বলে পাশে রুমে গেল আর 5 মিনিট পর ফিরে এলো মোটাতাজা একটা রেজিস্ট্রার বিয়ে খাতা নিয়ে। আমাদের সবার চোখে মুখে তখন আশার আলো মতো ঝলঝল করছিল খাতাটা দেখে। লোকটা আমাদের সামনে খাতা খুলে বসতে বসতে বলল, যার কাবিননামা লাগবে সেই কন্যার নাম কি? ঝটপট উত্তর করল মাহি, জি, রিক্তা ইসলাম মায়া। কাজী আর কোনো প্রশ্নই করলেন না, শুধু মনোযোগ সহকারে 2017 সালে নভেম্বরের 3 তারিখ ধরে রিক্তা ইসলাম মায়া নামের আমার কাবিননামাটা খুঁজতে লাগলেন। এর ফাঁকে মাহি কাজী সাহেবকে আমার নামটা বলে আমাকে খুঁচিয়ে বলল, ঋতু, আমি নামটা ঠিকঠাক বলেছি তো? না মানে তুই এই নামেই বিয়েটা করেছিস নাকি অন্য কোনো নামে? না, এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলেছি তাই তো? হম। আরে বাহ, দারুণ তো।
আন্দাজে বকা মেরে ফেললাম। মাহির কথার অর্থ না বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল, ও আচ্ছা, ভালো কথা। ঋতু, দেখতো এই লোকটাই কি ছিল সেদিন রাতে তোকে বিয়ে দেওয়া কাজীটা। মাহির কথায় চোখ ছোট ছোট করে তাকালাম আমার সম্মুখে বসা কাজীর দিকে। 1.5 বছর আগে স্বামীর চেহারাটায় মনে রাখতে পারিনি, সেখানে বিয়ে পড়ানোর কাজীর চেহারাটা কিভাবে মনে রাখব। তারপরও আমার যতটুকু স্মরণ আছে, সেদিন রাতে আমাদের বিয়েটা দিয়েছিল একটা মোটাতাজা বেশ বয়স্ক, লাল দাড়িওয়া বৃদ্ধা লোক উনার নিজের বাড়িতে, কোথায় কাজী অফিসে নয়। আমি অসম্মতি দিয়ে বলল, না, ইনি সেই কাজী নন। আমাকে যে বিয়ে দিয়েছিল সেই লোকটা অনেক বয়স্ক বৃদ্ধা লোক ছিল। আমার কথায় মুহূর্তে চুপ করে যায় মাহি। খানিকটা ভেবে বলল, আমার মনে হয় এই লোকটা ওই বৃদ্ধা কাজীর ছেলে হবে। আমি এবারও অসম্মতি দিয়ে বললাম, না, এই লোকটা বৃদ্ধা কাজীর ছেলে নয়। কারণ আমাকে বিয়ে দেওয়া বৃদ্ধা কাজীর একটাই ছেলে ছিল, যে সেদিন আমাদের উপকার করেছিল নিজের বাসায় আশ্রয় দিয়ে। সেই লোকটা এই লোক নয়। মাহি এবার নড়েচড়ে বসল। চোখে মুখে হতাশা দেখা গেল ওর। খানিকটা দ্বিধা নিয়ে বলল, তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসের স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিলাম না আমি। তারপরও ছোট করে উত্তরে বললাম, হবে হয়তো। থমথমে পরিবেশে আমরা সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছি, যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে আমার কাবিননামা খোঁজে চলছে। উনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝলাম উনি ইতিমধ্যে কয়েকবার করে রেজিস্ট্রি খাতা ঘাঁটিয়ে ফেলেছে আমার কাবিননামাটা খুঁজতে। অবশেষে তিনি রেজিস্ট্রার খাতা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত জনাবারা, 2017 সালের নভেম্বরের 3 তারিখের কোনো কাবিননামা নেই এখানে। কারণ এই তারিখের আমাদের কাজী অফিস খোলাই হয়নি। আমি এখানে নতুন স্টাফ, তাই একটু খাতাটা চেক করে নিলাম। কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত 1 বছর 5 মাস আগে। মানে বরাবর 2018 জানুয়ারি মাসে খোলা। আপনারা 2017 সালের নভেম্বরের 3 তারিখের কাবিননামা খুঁজছেন। তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হওয়ার আরও 2 মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল। এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন। আপনার বোনের হয়তো অন্য কোনো কাজী অফিস থেকে বিয়ে হয়েছিল, এখান থেকে নয়। এক আকাশ ভেঙে পড়ল এমন একটা থমথমে অবস্থায় বসে আছি আমরা সবাই। হতাশায় হতবাক সবাই। কারো মুখে কোনো কথা আসছে না। এই নিয়ে পরপর দুইটা কাজী অফিসে চক্র কেটে ফেললাম কাঙ্ক্ষিত কাজীর আশায়, কিন্তু সেই কাজীর বাড়ির সন্ধান পাওয়া গেল না এখনো। সবার থমথমে ভাবের রেশ কাটিয়ে জুই আগ্রহ গলায় বলল, আচ্ছা, এর আগে কি আপনারা নিজেদের বাসায় বিয়ে পড়াতেন? আপনাদের বাসার কি কোনো রেজিস্ট্রার খাতাপত্র আছে কিনা একটু দেখবেন প্লিজ। জুইয়ের অধৈর্য গলায় চোখ ঘুরাল কাজী দিকে। তিনি জুইয়ের ব্যাকুলতা বুঝে বলল, আমাদের এর আগে মসজিদ ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জনাবা। আর এটাই আমাদের একমাত্র পুরাতন রেজিস্ট্রার খাতা, এর বাহিরে আমাদের অন্য কোনো নোট খাতা নেই। ওহ, তাহলে মনে হয় আমরাই ভুল ঠিকানায় চলে এসেছি। হুমুম। এক গুমোট হতাশা চেয়ে গেল সবার মাঝে, আমাদের নিরাশা যেন চারপাশ থেকে ঘিরা। জুই চুপ হয়ে যেতেই মাইশা বলল, আচ্ছা, এই কাজী অফিসের বাহিরে কি আর কোনো কাজী অফিস আছে আশেপাশে? হুম, আছে। এই এলাকার পশ্চিম দিগন্তে সৈয়দ কাজীর অফিস আছে। আপনারা সেখানে খোঁজ করে দেখতে পারেন। আমরা সেখান থেকেই এসেছি মাত্র। ওরাই আমাদের এখানের অফিসের ঠিকানা দিয়েছে। ওদের কাছেও আমাদের কাঙ্ক্ষিত কাবিননামা পাইনি। তাহলে দুঃখিত জনাবা, আর কোনো কাজী অফিস নেই এই এলাকায়। আপাতত এই দুটোই আছে। আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন মনে হয়। একরাশ হতাশা নিয়ে উঠতে চাইল সবাই। কিন্তু আমি উঠলাম না। কারণ আমাকে যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল ওই কাজীর নামটা না জানলেও উনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে আমার। উনি আমাদের সেদিন রাতে সাহায্য করেছিল। হয়তো এখন উনার নামটা বললে বাকি পরিচয়টা পেয়ে যাব। তাই আমি প্রশ্ন করে বললাম, আচ্ছা, আপনি হাফেজ সাহেব নামে কাউকে চিনেন এই এলাকার? আমরা কথায় সবাই উঠতে গিয়ে উঠল না, বরং কৌতূহল চোখ ঘুরাল আমার দিকে। কাজী সাহেব আমার প্রশ্নে তিনিও একটা প্রশ্ন করল আমাকে। কোন হাফেজ সাহেবে কথা বলছেন আপনি? কোন পাড়ার হাফেজ? কোন পাড়ার উনি আপাতত সেটা বলতে পারবো না। তবে উনার বাবাও মানুষের বিয়ে পড়ান। কাজীর টাইপের মানুষ ছিল উনার বাবা। আমার কথায় উনি দ্রুত সম্মতি দিয়ে বলল, আচ্ছা,
আচ্ছা, আপনি কাজী মোল্লা হুজুরে কথা বলছেন। মসজিদের ইমামতি করতেন যে উনার কথা বলছেন না। সঠিক জানি না এই লোকটাই কিনা। তারপরও শেষ আশা মনে করে সম্মতি দিয়ে বললাম, জি উনি। উনার বাসার অ্যাড্রেসটা দেওয়া যাবে? জি অবশ্য। আমি এক্ষুনি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তবে এখান থেকে বেশ দূরে নয় হুজুরের বাড়ি। 5 মিনিটের পথ গেলেই সামনে পেয়ে যাবেন হুজুরের বাড়ি। জি আচ্ছা, ধন্যবাদ। লোকটা থেকে কাগজের টুকরাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। আমার সাথে সাথে বাকিরাও উঠে দাঁড়ালো। সবার চোখে মুখে কৌতূহলের তীক্ষ্ণতা। হয়তো জানতে চাচ্ছে আমি কাজীর নামটা এতক্ষণ যাবত ওদেরকে কেন বললাম না। আসলে নামটা আমার নিজেরও স্মরণে ছিল না। আন্দাজে ডিল মারলাম আর কি। এবার আন্দাজ করাটা সত্যি কিনা সেটা লোকটার বাড়িতে গিয়ে বুঝতে পারবো। অনেক চেষ্টায় অবশেষে সফল হলাম আমরা। আমাকে বিয়ে দেওয়া সেই কাজী বাড়িতে পৌঁছাতে সক্ষম হলাম। এই মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি সেই হাফিজ সাহেবের বাড়িতে। এই বাড়ি থেকেই আমার বিয়ে হয়েছিল 1.5 বছর আগে সেই অপরিচিত লোকটার সাথে। অবশেষে স্বামী নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছি বলে বুকের ভিতর অজানা একটা অস্থিরতা কাজ করছে। বুকটা ধুকধুক করছে ক্ষণে ক্ষণে। আমরা হাফিজ সাহেবের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি। আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুমন নামক হাফেজ সাহেব বড় ছেলে। এই ছেলেকে আমি আমার বিয়ের রাতে একটু করে দেখেছিলাম হাফেজ সাহেব আর দাদা কাজী মোল্লার পিছনে দাঁড়িয়ে থাকতে। ছেলেটার চেহারাটা মনে ছিল না, তবে এখানে এসে ছেলের কথায় একটু আর্ধটু মনে করতে পারছি। এই মুহূর্তে শুরু যে আমার মনে টানটান উত্তেজনা কাজ করছে এমনটা নয়। বর্তমান সবার মাঝেই আমার মতো উত্তেজনা কাজ করছে। আর সেই উত্তেজনা থেকেই সুমন নামক ছেলেটি আমাদের কাছে আসতেই প্রথম প্রশ্নটা করল, মাহি, আমরা অনেক দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া। উনি কি বাসায় আছে? বোখরা পরিহিত আমাদের 5 কন্যাকে এক পলক চোখ বুলাল ছেলেটি। এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্তত ও দেখালো তাকে। এজন্য আমাদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে। বিনীত সহিত বলল, জি না, আব্বু নরসিংদীতে নেই। উনি রাজশাহীতে আছে আজ বিগত 2 মাস ধরে। সুমি ছট করে প্রশ্ন করে বলল, উনি ওইখানে কি করেন? কবে আসবেন? জি, ওইখানে আমাদের আম বাগানের দেখাশোনা করেন আব্বা। তবে কবে আসবে বলতে পারছি না। ছেলেটির কথায় জুই বলল, আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য। আপনার বাবা আমার ছোট বোনের বিয়ে দিয়েছিল 1.5 বছর আগে আপনাদের বাড়িতে, এজন্য উনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চায়। আমরা। জুইয়ের কথায় হালকা কপাল কুঁচকাল ছেলেটি। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের সবাইকে এক পলক দেখে বলল, বিয়ে পোড়ানোর কাজ তো আমার আব্বা করতো না, দাদা করতো। আপনার বোনের বিয়ে যদি আমাদের বাড়ি থেকে হয়ে থাকে, তাহলে সেটা আমার দাদাভাই দিয়েছিলেন, হয়তো আমার আব্বা না। ছেলেটির কথায় তৎক্ষণাৎ আমার স্বর্ণাভে আসল সেই বৃদ্ধা কাজী সাহেবের কথা। হ্যাঁ, উনি আমাদের বিয়ে দিয়েছিলেন, উনার ছেলে নয়। তাই আমি ঝটপট উত্তরে বললাম, হ্যাঁ আপনার আব্বা নয়, আপনার দাদাই ছিলেন আমাদের বিয়ে দেওয়া কাজী সাহেব। উনি কোথায়? উনাকে ডাকুন একটু প্লিজ। বিষণ্ণয়ে ছেলেটি আমার দিকে চমকে তাকালো। আমার হুটহাট কথায় যেন ছেলেটি চমকে গেল। আমার বান্ধবীরাও চমকিয়েছে একটু। আমি এমন ভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দিব ওরা হয়তো ভাবেনি। কারণ এখানে আসার আগে আমাদের কথায় ছিল কেউ যেন ভুলেও না বলে আমি সেই পাত্রী যার কাবিননামা তোড়জোড় করে খোঁজে চলছি আমরা। এই ওয়াদা কেউ ভঙ্গ করেনি, বরং আমি উত্তেজনায় মুখ ফসকে বলে ফেললাম। আমার হুটহাট এই মুখ স্লিপ করার বিষয়টির জন্য না জানি কোনোদিন বড় ধরনের বিপদে সম্মোহনী হয় আমি, আল্লাহ জানে। আমার বান্ধবীদের কড়া দৃষ্টি এড়াতে আমি ছেলেটির দিকে তাকালাম। ছেলেটি বিষণ্ণ কাটিয়ে বলল, আমার দাদা বেঁচে নেই। উনি আগুনে পুড়ে মারা গেছে আজ বিগত 1 বছর 4 মাস হয়েছে। সেই থেকেই দাদার কাজী অফিসটা বন্ধ। সুমন নামক ছেলেটির কথায় মাথা চক্কর দিয়ে উঠল সবার। তৎক্ষণাৎ হতাশা ঘোর চোখে মুখে ফুটে উঠল। এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাব না? এই কাজী সাহেবই তো চিনতেন আমার স্বামী নামক লোকটাকে। এখন তিনি মারা গেছেন, এবার কিভাবে পৌঁছাব ওই লোকটা অবধি? হতাশ যখন আমার গলা ধরে আসছিল কষ্টে, তখন মাইশা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করল ছেলেটাকে, বলল, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু উনার কাজী অফিসের কাগজপত্র তো এখনো রয়েছে তাই না?
ওখানে নিশ্চয়ই বিয়ের পুরাতন রেজিস্ট্রার খাতাগুলো আছে। আসলে আমাদের 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ে পড়ানো সকল লিস্টাগুলো লাগবে। এই তারিখে আপনাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটা মেয়ের বিয়ে দিয়েছিল আপনার দাদা। এই মেয়েটিই আমার বান্ধবী ওহামাকে দেখিয়ে ওর কাবিননামাটা আমাদের চায়। আপনি কি একটু কষ্ট করে আপনার দাদার অফিসের পুরাতন রেজিস্ট্রার খাতা ঘেঁটে আমাদের সেই কাবিননামার একটা ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশায় এসেছিলাম এখানে। প্লিজ আমাদের আশা ভাঙবেন না। কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন না, রিক্তা ইসলাম মায়া নামক কাবিননামার খোঁজে দিয়ে। প্লিজ। মাইশার সহজ কথায় যেন এক আকাশ সমান চমকে উঠল ছেলেটি। মাইশার কথা শেষ হতে না হতেই তুমুল গতিতে আমার দিকে তাকিয়ে বলল, আপনি সেই মেয়ে যার উদ্দেশ্য কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে। তারাও আপনাদের মতো করে একই তারিখের কাবিননামার কাগজটার খোঁজ করছিল। উনি সম্ভব আপনার স্বামী হবেন, আবার নাও হতে পারে, কারণ লোকটার সাথে আরো দুজন মানুষ ছিল একই কালো পোশাক পরিহিত, তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোন লোকটা আপনার স্বামী হবে। ছেলেটির কথায় এবার আমাদের মাথায় আকাশ ভাঙল। সর্বনাশ, সেই অচেনা লোকটা আমার খোঁজ করছে। কিন্তু কেন? আমাকে দিয়ে তার কি প্রয়োজন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে। ভয় আমার কলিজা শুকিয়ে কাট। সেই সাথে তুমুল উত্তেজনা দেখালো আমার একজন বান্ধবীদের ফেসে। ওরা একে একে ছেলেটির প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি উনাদের কাবিননামা কাগজটা দিয়ে দিয়েছেন? না, দেয়নি। কারণ? ছেলেটিকে বলতে না দিয়ে তাড়াহুড়ো সুমি বলল, ভেরি গুড, দেননি। যান, কাবিননামা কাগজটি আমাদের জন্য নিয়ে আসুন। যান, যান। আমাকে দেখিয়ে ছেলেটি বলল, উনার কাবিননামার কাগজটি আমার কাছে নেই। সেটা তো। আবারও ছেলেটিকে বলতে না দিয়ে মাইশা বলল, নেই মানে? কাবিননামা কাগজ দিয়ে আপনার কি করেছেন? কাজী অফিসে না বিয়ের কাবিননামার একটা কাগজ থাকে, তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন? সবার এত এত প্রশ্নে ছেলেটি এবার বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে তো দিন। আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দিব কিভাবে? জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি বলুন ভাইয়া, আমরা আপনার কথা শুনছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো, আসলে দাদার অফিসের ইলেকট্রিক শর্ট সার্কিটে হঠাৎ করে একদিন আগুন লেগে যায়। সেই আগুনে আমার দাদাভাই সহ অফিসের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বাঁচাতে পারিনি। এজন্য মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না। কারণ আমাদের কাছে কিছুই নেই। এই একই কথা আমি সেদিন ওই লোকগুলোকেও বলেছিলাম। 3টা লোক এসেছিল। আর আমাকে আপনার বিয়ের কাবিননামাটা দিতে বলেছিল। আমি কাবিননামাটা দিতে না পারায় আপনার তথ্য চাচ্ছিল আমার কাছে। আপনি আমাদের পরিচিত কেউ হন কিনা, বা আপনি কখনো কাবিননামা খোঁজে এখানে এসেছেন কিনা কাউকে নিয়ে এসব। আমি না করেছিলাম সেদিন, কারণ আপনি কখনোই আসেননি এতদিন। কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম। কল করে বলতাম আপনারা এখানে এসেছেন। আসলে আমি যতদূর বুঝলাম ওরাও আপনায় খুঁজছে। আপনারাও তাদের খুঁজছে, কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছেন না। ছেলেটির কথায় জুই বলল, আপনার কাছে উনাদের কোনো তথ্য আছে? উনারা কোথাকার মানুষ? নাম কি তাদের? এমন কোনো তথ্য আছে আপনার কাছে? দিতে পারবেন? জি না, পারবো না। আসলে তখন বিষয়টি এত গুরুত্ব দেয়নি। লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি সেই প্রশ্নের ঠিক ঠিক উত্তর করেছিলাম শুধু। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল, তাই কাউকে চেনার উপায় ছিল না আমার। তবে উনাদের কথায় বুঝলাম ওরা ঢাকার মানুষ হবে। হয়তো কারো পাঠানো লোক হবেন। পোশাকে তেমনই মনে হয়েছিল আমার কাছে। হতাশার উপর হতাশা হচ্ছিলাম আমরা সবাই। সেই হতাশা নিয়েই জুই আবারও বলল, আচ্ছা, ওর আমাকে দেখিয়ে যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছেন। নামটাও শুনেছেন। আমাদের নামটা বলতে পারবেন একটু? সবার কৌতূহলী চোখ ছেলেটির দিকে তাক করা। কিন্তু ছেলেটি ইতস্তত চোখে আমার দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেদিন ঘুমের ঘোর ছিলাম আমি, এজন্য ঠিকঠাক বড় বউ কাউকেই দেখিনি। বরের নামটা সেদিন রাতে শুনলেও এখন আমার মনে নেই, অনেক আগের কথা তো তাই। আর সেদিন রাতে ঘুমের রেশের মধ্যে বড় বউকে দেখেছিলাম, তাই কারো চেহারাটাও মনে নেই। সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি।
মেয়ে নাকি রাতেই স্বামীকে রেখে পালিয়ে গিয়েছিল এমনটা শুনেছিলাম আব্বা মুখে। বাকিটা আমার আব্বা বলতে পারবে ভালো। তিনিই আপনার বোনকে আমাদের বাসায় এনেছিল। জুই আবার প্রশ্ন করে বলল, আপনার বাবা নিশ্চয়ই ওই ছেলেকে চিনবে, রাইট? জি আব্বা, চিনে উনার স্বামীকে। আব্বা মুখে শুনেছিলাম উনার আমাকে দেখিয়ে স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক। উনাকে নাকি সবাই এক নামে চিনে। আবার সবাই ভয়ও পায় নাকি? তাড়াহুড়োয় সুমি প্রশ্ন করে বলল, কেন ভয় পায় কেন? উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি? সুমির প্রশ্নে ছেলেটি আমার দিকে তাকালো। ইতস্ততায় বলল, হবে হয়তো। আমি সঠিক জানি না। আব্বা জানে। জুই বলল, আচ্ছা আপনার আব্বা আসবে কবে বলতে পারেন? জি আমার আব্বা এখন আসবে না। এখন আমের সিজন। এই সিজনের আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবেন, এর আগে না। আরো মাস দুই একের ব্যাপার। দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করল আসিফ। হাতে এক টুকরো কাগজে নাম্বার লেখা। হৃদ অফিসিয়াল গেটআপে ল্যাপটপের সামনে বসা। আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখেও চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত। মনোযোগ সব ল্যাপটপে টাইপিং করা নিয়ে। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করল কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরো কাগজটা টেবিলের উপর রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে ইতস্তত গলায় বলল, ভাই কোনো কাজ হয়নি। নরসিংদীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে। তারা খোঁজ চালিয়েও ভাবির কোনো তথ্য জোগাড় করতে পারেনি। কারণ কাজীসহ উনার অফিসের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও ১.৫ বছর আগেই। তাই আপনাদের বিয়ের কাবিননামাটাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো, ভাবিকে সেই বাড়ির কেউ চিনে না। একদম অপরিচিত মানুষ ভাবি তাদের। কেউ জানে না মেয়েটি কে ছিল যার সাথে আপনার সেরাতে বিয়ে হয়েছিল। আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে। চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে একটা ভ্রু উঁচিয়ে তাকাতেই আসিফ হৃদের মনোভাব বুঝে বলল, ভাই এখানে কাজী সাহেব ছেলে, হাফেজ সাহেবের নাম্বার আছে। এই লোকটার সাথে কথা বলে হয়তো ভাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে। এজন্য মূলত লোকটার নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোকদের। হৃদ আসিফের কথার কোনো উত্তর করল না। বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পিসটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বার উপর চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসল। নাম্বার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্য বলল, তোর ভাবির লুকোচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না আসিফ। কি করি বলতো? তোর ভাবিকে যত খুঁজতে যায় ততই সে আমার হাতে বাহিরে যাচ্ছে। এতে আমার ইন্টারেস্ট আরো বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। না, তোর ভাবিকে দুটো থাপ্পড় মারার জন্য হলেও আমার তাকে দরকার। যা তো এই নাম্বারে লোকটাকে তুলে নিয়ে আয় তো। শালার, যতদিন বউকে দুটো থাপ্পড় না মারবো ততদিন শান্তি নাই। যা লোক পাঠা। হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে। বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খান এত তোড়জোড়ের অনুসন্ধান করে বউকে খুঁজছে, বিষয়টি ভাবতেই সে অবাক। মূল কথা আসিফের যুক্তিতে আসল না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খুঁজা বিষয়টি। মেয়েটিকে থাপ্পড় গুলোই বা মারবে কেন? মেয়েটির বা কি দোষ? এমন তো না যে হৃদ খান ভালোবাসে বউকে খুঁজছে পাওয়ার জন্য। বা তার ভালোবাসার বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে, কোনোটাই না। আবার এমনটাও না যে মেয়েটিকে পেলে হৃদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে। তেমন কিছু করবে না, তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন? কি অপরাধ মেয়েটির? তাছাড়া হাফেজ সাহেবও বা মেয়েটির খোঁজ দিবে কিভাবে? আসিফ যতটুকু বুঝতে পারছে অচেনা মেয়েটিকে খোঁজ হাফেজ সাহেব কেন কেউ বলতে পারবে না। অচেনা মেয়েটি আসলে কে ছিল? যতদিন না মেয়েটি নিজ থেকে ধরা দিচ্ছে হৃদের কাছে ততদিন পর্যন্ত হয়তো হৃদ খানও নিজের বউকে শনাক্ত করতে পারবে না, এতটা নিশ্চিত আসিফ। কিন্তু মুখ বাড়িয়ে কিছুই বলতে পারল না হৃদকে সে ভয়। তাই শুধু হাত বাড়িয়ে হৃদ থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাই, কাজ হয়ে যাবে। অবস্থানটা হৃদের গুলশানের বাড়িতে। এখানে হৃদের একার্ত বসবাস, বডিগার্ড ও বেশ কিছু ছেলেদের নিয়ে। আসিফ হৃদের কথা মতো হাফেজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকা এনেছে দেখা করাতে। এতে করে হাফেজ সাহেব বেশ ইতস্তত। হৃদ খানের মতো লোক হঠাৎ উনাকে কেন ডাকবে, এই ভেবে তিনি অনেকটা চিন্তিতও বটে।
তবে আসিফকেও তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল উনাকে কেন ডেকেছে হৃদ খান। উত্তরে আসিফ তেমন কিছুই বলেনি, শুধু জানিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চায় এজন্য। ব্যাস। তারপর থেকেই উনি খানিকটা চিন্তি হঠাৎ উনাকে কেন জরুরি তলব দিল হৃদ খানের মতো মানুষ। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনই তো আর উনার মতন একজন মানুষকে ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চাইবে না হৃদ খান। হাফেজ সাহেব চিন্তিত মুখেই আফিসের পিছন পিছন হৃদের বাড়িতে ঢুকল। বড়লোকের বিশাল কারবার সেটা উনি হৃদের বাড়ি দেখে বুঝল, সুখীন মানুষগুলার সখ্যতাটা তাদের বাড়ি দিয়ে বুঝার আরেকটা উপায়। হাফেজ সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বাসার ভিতরে ঢুকল। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখল না উনি, তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়ল। তিনি বুঝতে পারল রাজনৈতিক কারণে এসব ছেলেরা হৃদ খানের পিছনে কাজ করে, আর আসিফ তার খাস লোক। হাফেজ সাহেব আসিফের পিছন পিছন যেতে যেতে আবারও একবার বাড়ির আশেপাশে তাকিয়ে হৃদ খানের পরিবারকে খুঁজল, বিশেষ করে হৃদের বউকে। কারণ হৃদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকেই হয়েছিল, উনার বাবা দিয়েছিলেন। এতদিনে নিশ্চয়ই হৃদ খানের সন্তান হয়ে গেছে। হওয়ার কথা, বিয়ে তো হয়েছে অনেক দিন হলো, প্রায় 2 বছরের কাছাকাছি। তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে। আফিসকে পিছন ডেকে হৃদ খানের পরিবার বউয়ের কথা জিজ্ঞাসা করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধায় পড়ল। নেতাদের বউয়ের কথা জিজ্ঞাসা করলে যদি তারা রেগে যায় এই ভয়ে চুপ হয়ে গেলেন তিনি। শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুম অবধি গেল। সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে, হাতে পেপার কালেকশন নিয়ে, হয়তো কিছুর তথ্য জোগাড় করছে তারা। আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল। আসিফ সালামের উত্তর দিয়ে তাদেরকে বাহিরে যেতে বলে হাফেজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দুতলা হৃদের রুমে। হালকা চাপানো দরজাটা টেলে রুমে প্রবেশ করতেই দেখল হৃদ সোফায় বসে ল্যাপটপে কি যেন টাইপিং করছে, কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে। আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না পর্যন্ত হৃদের ফোন আলাপ শেষ হচ্ছে ততক্ষণ। হৃদের ফোন আলাপ শেষ হতেই সুযোগ বুঝে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করতে বলে উঠল, ভাই, হাফেজ সাহেবকে নিয়ে এসেছি। উনি নিচে বসা আছে। হৃদ কান থেকে সাদা ব্লুটুথটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। এক হাত এখানো তার ল্যাপটপের উপরই। আসিফের কথার উত্তরে বলল, উনাকে উপরে নিয়ে আয়। আসিফ বলল, ভাই নিচে আউট মানুষ নাই। আমি সবাই বাগানে বসতে বলছি। কথা বলতে সমস্যা হবে না। আসিফের কথা উত্তরে হৃদ তেমন কিছু বলল না। শুধু হাত দিয়ে ল্যাপটপের শাটার বন্ধ করতে করতে বলল, তুই যা, আমি আসছি। জি ভাই। আসিফ নিচে এসে হাফেজ সাহেব সাথে গুটি কয়েক মিনিট অপেক্ষা করতেই হৃদ গম্ভীর মুখে নিচে নেমে আসল। গায়ে ফর্মাল ডেন্স, কালো টি শার্ট সাথে কালো ট্রাউজার। যেমনটা সে রোজ পরে থাকে তেমনি। হৃদ হাফেজ সাহেব মুখোমুখি হতেই উঠে দাঁড়ান তিনি। হৃদকে সালাম দিতেই হৃদ সালামের উত্তর দিয়ে উনাকে বসতে বলে সেও বসে যায়। দুজনই মুখোমুখি সোফায় বসা। আসিফ হৃদের পাশে দাঁড়ানো। থমথমে পরিবেশে হাফেজ সাহেব বেশ ইতস্তত করল হৃদের সাথে কথা বলতে। হৃদ উনার ভাব ভঙ্গিমা বুঝে সোজাসাপটা বলতে শুরু করল। ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজা পয়েন্টে আসি। আপনাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছে এখানে। আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল। হৃদ কথাটা বলেন দৃষ্টি তুলে হাফেজ সাহেবের দিকে তাকাতেই তিনি হতবাক হয়ে মাথা নাড়িয়ে না বুঝান। এর মানে তিনি জানেন না। হৃদ খানিকটা কপাল কুঁচকে উনার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে উঠে, ভাই উনি তো বাসায় ছিল না, রাজশাহী ছিল। হয়তো উনার পরিবার আমার কথা জানায়নি। হৃদ বিরক্তি কপালের ভাঁজ আরও দৃঢ় হয় যখন হাফেজ সাহেব আসিফের কথায় সম্মতি জানায়। সে তার বউকে সিরিয়াস খুঁজছে, অথচ এখানে সবার ঢিলামিটা পছন্দ হচ্ছে না। হৃদ যে তার বউকে খোঁজা নিয়ে সিরিয়াস সেটা কি কেউ বুঝতে পারছে না? নাকি হৃদের মধ্যে সিরিয়াসনেস ভাসে না এই বিষয়ে? হৃদের বিরক্তি রেশ কাটাতে সোজাসাপটা বলে উঠে, আপনার হয়তো মনে আছে আপনার বাবা আমার বিয়ে আপনাদের বাড়িতে দিয়েছিল, কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চায়। সোজাসাপটা বলতে গেলে মেয়েটার পরিচয় বা খোঁজ চায়। হৃদের কথায় আকাশ থেকে পড়ল এমন অবস্থা হলো হাফেজ সাহেবের।
তিনি হতবাক, হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। মোট কথা এই মুহূর্তে তিনি হৃদের কথাগুলো হজম করতে পারছে না। কারণ উনাদের জানামতো হৃদ খানের সাথে থাকা মেয়েটি হৃদের প্রেমিকা হবে বলেই উনার বাবা কাজী মোল্লা সাহেব সেদিন রাতে তাদের বিয়ে দিয়েছিল। কিন্তু এখন বলছে মেয়েটি হৃদ খান চিনি না। তার পরিচয় হাফেজ সাহেবের কাছে চাইছে। এখন হাফেজ সাহেব সেই মেয়েকে পাবে কোথায় যার সাথে হৃদ খানের বিয়ে হয়েছিল? সেই মেয়েকে তো তিনিও চিনেন না। হৃদ খানের সাথে প্রথম এবং লাস্ট দেখেছিল তাও ঝড় তোফানের রাতে। এখন এই যদি হৃদ খানকে বলাতে রেগে যায় তো? হাফেজ সাহেব বিভ্রান্তিকর পরিস্থিতি পড়ে মৃদু ঘামতে লাগলো এসির নিচে বসেও। এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন সেদিন রাতে উনার বাবা আসলে কি ভুলটায় না করেছিল অপরিচিত দুজন মানুষ বিয়ে দিয়ে। উনার বাবাই বা কি করতেন? তিনি একজন ধর্মীপ্রন্থী মানুষ। অশ্লীল চলাফেরা উনার পছন্দ না। তারপর আবার হৃদ খান ও সেই মেয়েটির অবস্থাও ছিল বিধ্বস্ত। উনারা কেন সেদিন রাতে যে কেউ তাদের দেখতে একই ভুলটা করত? হাফেজ সাহেব অনেকটা অসহায়বোধ করে মুখ তুলে তাকালো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। হৃদ উত্তরের আশায় উনার দিকে তাকিয়ে আছে হালকা কপাল কুঁচকে। হাফেজ সাহেব হাঁসফাঁস করে বলল, আপনাকে নিয়ে সেদিন রাতে যে মেয়েটি এসেছিল আমাদের বাসায় সাহায্যের জন্য, তাকে আমি বা আমার পরিবারের অন্য কেউ কখনো দেখেনি বা চিনি না। আমার বাবা মেয়েটিকে আপনার প্রেমিকা ভেবেই সেদিন রাতে বিয়েটা দিয়েছিল। তাই সেই মেয়েটির কোনো পরিচয় আমাদের কাছে নেই। হাফেজ সাহেবের সহজ সরল কথায় মেজাজ খারাপ হলো হৃদের। সে তিরতির মেজাজে দাঁত চেপে বলল, ভাত খেয়ে বয়স বাড়িয়েছেন নাকি ঘাস চিবিয়ে? পরিচয় না নিয়েই দুজন অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে দিলেন। আর এখন বলছেন পরিচয় দিতে পারবেন না। মূর্খতা একটা লিমিট থাকে। হৃদের রাগের অসহায়ত্ব প্রকাশ করল হাফেজ সাহেব। তিনি এখন বুঝতে পারছেন সত্যিই সেদিন রাতে কতটা ভুল করেছিল দুজন অসহায় মানুষদের হঠাৎ বিয়ে দিয়ে। অপরিচিত মেয়েটি অবশ্য বারবার কেঁদে কেঁদে উনাকে বলেছিল যে হৃদ খানকে সে চিনে না। কিন্তু তিনি বিশ্বাস করেননি। অথচ আজ ভীষণ অপরাধ বোধতায় ভুগছে। উনার কাছে কাবিননামা কাগজটিও নেই যে মেয়েটির তথ্য জোগাড় করে হৃদ খানকে দিবে তার বউকে খুঁজে বের করার। কারণ ভয়ঙ্কর আগুনে উনার বাবাসহ সকল কাগজপত্র পুড়ে ছাই নিঃস্ব তিনি। হাফেজ সাহেব অন্তত অনুতপ্তের সাথে মাথা তুলে হৃদের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলতে চাইল, আসলে আমরা। হৃদ বাধা দিয়ে পুনরায় মেজাজ দেখিয়ে বলল, আসলে কি? কতটা মূর্খতা কাজ করেছেন আপনারা সেটা বলবেন। হৃদের চেহারার রং বদল হতে দেখে পাশ থেকে দ্রুততার সঙ্গে মুখ খুলল আসিফ। সে হাফেজ সাহেবকে সহজ প্রশ্ন করে বলল, আচ্ছা, বিগত দিনের মধ্যে ভাবি বা তার পরিবার থেকে কেউ এসেছিল আপনাদের বাড়িতে হৃদ ভাইয়ের খোঁজ করতে? হাফেজ সাহেব হৃদের থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে, ধীরস্থে মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে আসিফের প্রশ্নের উত্তরে বলল, না, আসেনি। ওহ, আচ্ছা। এমনিতে ভাবির কোনো পরিচয় দিতে পারবেন? বা বলতে পারবেন ভাবি দেখতে কেমন ছিল? তাহলে আমরা আর্টিস্ট ম্যান দিয়ে ভাবির একটা ছবি আঁকিয়ে রাখবো খোঁজার সুবিধার্থে। হাফেজ সাহেব এবার ভীষণ দ্বিধায় পড়ল। তিনি সত্যি সেদিন রাতের মেয়েটিকে এত লক্ষ্য করেনি। হুজুর মানুষ হয়ে আরেকজনের বউকে লক্ষ্য করাটাও পাপ। তাই তিনি যতটুকু দেখেছিল এখন সেই চেহারাটা তেমন মনে নেই। ওই আদৌ আদৌ হালকা মনে আছে ছোট একটা মেয়ে ছিল, লাল হিজাব আর শাড়ি পরা। ডান চোখের ভিতর ছোট একটা তিল ছিল, মেয়েটি কাদার সময় লক্ষ্য করেছিল, ব্যাস এতটুকু। আমি হুজুর মানুষ তাই মেয়েটিকে তেমন লক্ষ্য করেনি। তবে যতটা দেখেছিলাম এতদিনে মেয়েটির চেহারাও ভুলে গেছি। শুধু মনে আছে স্বল্প বয়সী শাড়ি আর লাল হিজাব পরা একটি মেয়ে ছিল। দেখতেও মাশাআল্লাহ। ডান চোখে মণিপাশে ছোট একটা তিল ছিল। কিন্তু চেহারা গঠন বর্ণনা করার মতো এই মুহূর্তে আমার তেমন কিছুই আর মনে নেই স্যার। হৃদের বদলতি চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়ে আসল হাফেজ সাহেবের কথা শুনে। হৃদ জানে যে নিজ থেকে লুকায় তাকে খুঁজে বের করা মুশকিল। তার অচেনা বউ তাই ধরা দিবে না বলেই গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে কে জানে। হৃদ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে গা ছেড়ে সোফায় মাথা ঠেকিয়ে বসল, দায় সারাভাব নিয়ে বলল, বুঝলেন হাফেজ সাহেব, অচেনা বউটা আজকাল আমার মাথা ব্যথা থেকে বুক ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে যত খোঁজা চেষ্টা করছি সে ততই হারিয়ে যাচ্ছে।
আসলে বেয়াদব বউয়ের পাল্লায় পড়েছি, বুঝতে পারছেন। বিয়েটা করেই সে গায়েব। এখন কি করি বলুন তো। অপরাধী হাফেজ সাহেব হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। উনার বলার বা করার মতো কিছুই নেই আপাতত। এক বুক হতাশা নিয়ে 15 দিনের মতো বাড়িতে থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম শহরে ফিরেছিলাম আরও 15 আগে। তারপর থেকেই আমাদের রেগুলার কলেজ, কোচিং সবই চলছে। রোজকার রুটিন মাফিক পড়াশোনা কাজটাও চলছে। বলতে গেলে সময়ের কাজ নিজ গতিতেই চলছিল, কিন্তু থেমে ছিল আমার বিষণ্ণ মনের অবস্থাটা। অচেনা এক স্বামীর জন্য যেন প্রতিনিয়ত একটু একটু করে ছটফট করে তাকে চেনার আশায়। লোকটা দেখতে কেমন হতে পারে সেই চিন্তা করতে করতে একটা কাল্পনিক চিত্রও এঁকে ফেলেছি আমি মনে মনে। অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন যেন অদৃশ্য টান অনুভব করি আজকাল। বলতে গেলে আমার মনে ছোট একটা ঘর তৈরি হয়েছে লোকটার জন্য, যাকে খুঁজে পাওয়া আমার সাধ্যের বাহিরে। সেদিন নরসিংদী থেকে সবাই হতাশ হয়ে ফিরলেও আমি ফিরেছিলাম অসুস্থ মন নিয়ে তীব্র কষ্টের। অচেনা লোকটাকে খোঁজার শেষ আশাটুকুও আর রইল না। বহু কষ্টে কাজী বাড়ির খোঁজ পেলেও আমার স্বামীর ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। খালি হাতে ফিরেছিলাম সবাই নরসিংদী থেকে। তবে আসার সময় হাফেজ সাহেবের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম উনার ছেলে সুমন থেকে। কারণ হাফেজ সাহেবের সাথে কথা বলে আমার স্বামীর পরিচয় জানব বলে, তাই। সেদিন নরসিংদী থেকে ফেরার পর আমার আবার ধুম বাঁধিয়ে জ্বর উঠল। পুরো 2 দিন অসুস্থ ছিলাম গায়ের তীব্র জ্বরে। তবে আমার অসুস্থতাটা শরীর থেকে মনের বেশি ছিল। তৃতীয় দিনের মাথায় আমার সকল বান্ধবীরা আবারও হাজির হয় আমাদের বাড়িতে আমার অসুস্থতা বাহানা দিয়ে দেখতে এসে। তারপর বান্ধবী মিলে রুমের দরজা বন্ধ করে ফোন দিলাম হাফেজ সাহেবের ফোনে। উদ্দেশ্য ছিল আমার স্বামীর খোঁজ করা। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় তাই হলো। সেদিন থেকে আজ পর্যন্ত হাফেজ সাহেবের ফোনটা আমরা বন্ধ পাচ্ছি। প্রতিবারই নট রিসিভেবল বলছে ফোনের ওপাশ থেকে। নরসিংদীর ঘটনার পর থেকে আজ প্রায় 15 দিন গেল। এই 15 দিনে না হলেও আমি কয়েকশো বার ফোন লাগিয়েছি হাফেজ সাহেবের ফোনে। কিন্তু প্রতিবারই একই কথা, নট রিসিভেবল। এই যে, এখনো তাই বলছে। বুক ভারীর তীব্র কষ্টে আমার মাঝে মধ্যে হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করে। এমনটা কেন করে তাও বুঝি না আমি। এমন না যে স্বামীকে আমার খুব প্রয়োজন বা তাকে ভালোবাসি আমি। এমন কিছুই না। তারপরও লোকটাকে খুঁজে না পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই আমার কষ্টটা হয়। মানুষ বলে না, যে জিনিস কষ্ট করে অর্জন করতে হয় তার কদর থাকে দীর্ঘদিন, চিরস্থায়ী। আমার ক্ষেত্রেও তাই। লোকটাকে খোঁজার তীব্র আকাঙ্ক্ষাও না পাওয়ার কষ্টটা ধীরে ধীরে তাকে আমার অস্তিত্বের সাথে বিচরণ করাচ্ছে। সে কেমন হবে জানি না, হয়তো জুইয়ের কথা মতো নেশাখোর খারাপ লোকও হতে পারে। তবে দিন যত যাচ্ছে তাকে না দেখে ততই যেন আরো বেশি ফিস করছি। আমার এমনটা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। দীর্ঘশ্বাস ফেলে হাতের মুঠোয় চেপে ধরা ফোনটিতে আরো একবার ডায়াল করলাম হাফেজ সাহেবের নাম্বারে। বরাবরই মতোই ফোনের ওপাশের মহিলাটি একই কথা বলতেই বুক ছিঁড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো আমার কষ্টে। জুই আয়নার সম্মুখে থেকে নিজের হিজাব মাথায় বাঁধতে বাঁধতে চোখ উঠিয়ে আয়নায় দিয়ে আমার দিকে তাকাতে দুজনের চোখাচোখি হয়ে গেল। জুই আমার বিষণ্ণ চেহারাটা দেখে মনের অবস্থা বুঝতে পেরে আয়না দিয়ে তাকিয়ে বলল, ফোন যাচ্ছে না হাফেজ সাহেবের নাম্বারে? না। অহ। জুই পুনরায় আমাকে আর কিছুই জিজ্ঞাসা করল না। বরং নিজের হিজাব বাঁধায় মনোযোগী হলো, কারণ এখানে বলার মতো কিছুই নেই। হাফেজ সাহেবকে রোজই কল দেওয়া হয়। জুই রোজ একবার করে হাফেজ সাহেবকে কল করলেও আমি লুকিয়ে 100 বারের উপরে দেয়। জুই নিজের কাজে মনোযোগ হলো আর আমি কল করাতে মনোযোগ হলাম। কারণ আর কিছুক্ষণ পরে আমি আর জুই আরিফ ভাইয়ার সাথে চট্টগ্রামের বিশেষ মেজবান খেতে যাব ভাইয়ার এক বড় ভাইয়ের বাসায়। আমাদের কোচিং সেন্টারের সকল স্যাররাও যাচ্ছে সেই বড় ভাইয়ের বাসায়। তবে আরিফ ভাইয়া আমাকে আর জুইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কারণ আরিফ ভাইয়ার সেই বড় ভাইয়ের পরিবার থেকে নাকি আমাদের দুজনকেও নিয়ে যাওয়ার দাওয়াত এসেছে। আমি জানি না আরিফ ভাইয়ার বড় ভাইকে, আর না জানতে চায়। তবে আমি যতটা আরিফ ভাইয়াকে জানি, ভাইয়া কখনো তার ফ্রেন্ডের বাসায় বোনদের নিয়ে যাওয়াটা পছন্দ করে না। বন্ধুদের আলাদা রাখে বোনদের কাছ থেকে। আরিফ ভাইয়ার সকল বন্ধুত্ব বাসার বাহিরের হয়, আমাদের সামনে নয়।
কিন্তু এবার কেন আরিফ ভাইয়া তার বড় ভাইয়ের পরিবার কথায় আমাদের নিয়ে যাচ্ছেন তাও জানি না। মাথায় এমনিতেই স্বামীর চিন্তা লেগে আছে, সেখানে নতুন চিন্তা ঢুকাতে চায় না বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও হাফেজ সাহেবে নাম্বারে কল লাগিয়ে জুইকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা জুই, তোর কি মনে হয় সুমন নামক ছেলেটা ওর বাবার নাম্বার আমাদের ভুল দিবে? আমার কথায় জুই হিজাবের ভিতর পিন সেট করতে করতে আয়না দিয়ে তাকিয়ে বলল, মনে হয় না ছেলেটি এমন কাজ করবে। প্রথমত ছেলেটা সত্যি সত্যিই আমাদের হেল্প করতে চাচ্ছিল, এজন্য দেখলি না সে নিজেই তার বাবার নাম্বার দিয়েছে আমাদের। তাহলে ওর বাবার নাম্বারটা বন্ধ কেন বলছে? কল যাচ্ছে না কেন? আমার অসন্তুষ্টি কথায় হাত থেমে যায় জুইয়ের, কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো আমার দিকে সন্দেহ ভাজক দৃষ্টিতে। তুই কি কোনো কারণে তোর অচেনা স্বামীর জন্য অস্থির হচ্ছিস ঋতু? মিস করছিস লোকটাকে? জুইয়ের প্রশ্নে খানিকটা হাঁসফাঁস করলাম আমি। সত্যি বলতে আমার কাছে এই প্রশ্নের উত্তরে নেই আপাতত। লোকটাকে মিস করছি এটা সত্য, তবে জুইকে বললে ও রেগে যাবে, এজন্য মিথ্যা বললাম না। আমার কথা জুইয়ের বিশ্বাস হলো, তাই দ্বিতীয়বার আর প্রশ্ন করল না, বরং প্রসঙ্গ পাল্টিয়ে জিজ্ঞাসা করে বলল, যেভাবে আছিস সেভাবেই যাবি নাকি হিজাব করবি? হাতের ফোনটা বিছানায় রাখতে রাখতে বললাম, হিজাব করব। এদিকে আয়, আমি করে দিচ্ছি। চট্টগ্রামের মেজবান নাকি স্পেশাল হয়? সত্যি আজ নিজের চোখে দেখলাম। আমার জীবনে এই প্রথম ছিল চট্টগ্রামের কোনো মেজবানে আসা, তাও চট্টগ্রাম আসনের মন্ত্রী বাসায়। উফ, বুঝতে পারছেন আমি কোথায় এসে পড়েছি? আহ! ঘুরে ফিরে আমি রিদ খানের দাদার বাড়ি চলে আসলাম। আমি কল্পনাতেও ভাবিনি আরিফ ভাইয়া আমাদের রিদ খানের বাপদাদার বাড়িতে নিয়ে আসবে মেজবান খেতে। যদি জানতাম তাহলে আমি কখনোই আসতাম না। একদম নিষেধ করে দিতাম যাব না বলে। কিন্তু ফাটা কপাল আমার, এখানে এসেও প্রথমে বুঝিনি এটা জেরিদ খানের বাবার বাড়ি। বুঝেছি কখন জানেন? যখন রিদ খানের বাপদাদার দেখলাম তখন ভেবেছিলাম হয়তো আমাদের মতো উনারাও এখানে ইনভাইট ছিল। কিন্তু পরে যখন দেখলাম এই অনুষ্ঠানে সকল মানুষজনই আগে উনাদের সাথে দেখা করে ভিতরে যাচ্ছে আর বাহিরে আসছে, তখনই সন্দেহ হলো। কিন্তু পরে যখন দেখলাম আরিফ ভাইয়া আমাদের নিয়ে আগে আসিফ নামক লোকটার সাথে দেখা করলো, তখনই মাথায় আকাশ ভাঙল আমার। বুঝতে পারলাম আসিফ নামক হৃদের খানের বডিগার্ড লোকটাই আমাদের ইনভাইট করেছিল এখানে আসতে। এবং এখানে আসার পর আরিফ ভাইয়াকে বলল আমাদের নিয়ে ভিতরে যেয়ে বসতে। ইস, কি বিভ্রান্তিকর অবস্থা! যে হৃদ খান আমাকে 1 মাস আগে অপমান করে শাসিয়েছিল তার সামনে না পড়তে। ভাগ্যের ফেরে আজ আমি সেই হৃদ খানের বাড়িতে এসে বসে আছি। না জানি আবার কখন এই লোকটার সামনে পড়ে যায়। আসিফ যখন এই অনুষ্ঠানে আছে তার মানে হৃদ খানও আমার আশপাশে কোথাও আছে। এবার আল্লাহ আল্লাহ করে উনার সামনে না পড়লেই বাঁচি। ভরপুর মানুষের মধ্যে আমি আশেপাশে তাকিয়ে হৃদ খানকে খোঁজার চেষ্টা করলাম অস্তিত্বে পড়ে। এই মুহূর্তে উনার সামনে পড়লে খুবই বাজে পরিস্থিতি তৈরি হবে আমার জন্য। যে লোকটা আমাকে অপমানিত করেছিল আজ তার বাসায় খেতে হবে জেনে সেটা অবশ্যই আমার জন্য লজ্জাজনক। আমি পরিস্থিতি বুঝে আশেপাশে তাকিয়ে বুঝালাম এত মানুষজনের ভিড়ে আমাকে খুঁজে পাওয়া হৃদ খানের জন্য অসম্ভব। চট্টগ্রামের টাকা পয়সাওয়ালা মানুষজনের অনুষ্ঠানে আসলে এই একটা সুবিধা, তারা ব্যাপক সমারোহ মানুষের আয়োজন করে। এত মানুষের ভিড়ে নির্দিষ্ট একটা মানুষকে খোঁজা মুশকিল, এজন্য আমিও খানিকটা নিশ্চিত হলাম হৃদ খান আমাকে এই ভরপুর 1-2 হাজার মানুষের ভিড়ে দেখবে না বলে। তারপরও নিজের সেফটির জন্য মুখে মাস্ক লাগিয়ে নিলাম। বলা তো আর যায় না, যদিও হৃদ খানের সামনে পড়ে যায় তো। এখানকার অনুষ্ঠানে এসে বুঝালাম আমার কোচিং সেন্টারের স্যাররা শুধু একা আসেনি, আমাদের কলেজে প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের স্যার ম্যামরাই এসেছেন, সাথে কিছু সিনিয়র ছাত্রছাত্রীদের নিয়ে। আচ্ছা যাই হোক, আমি জুইয়ের সাথে হৃদ খানের বাড়ির একপাশের পুকুর ঘাটে দাঁড়িয়ে রইলাম। কারণ এই পাশটায় মেয়েদের জন্য বসার জায়গায় করা আছে তাই। আর বাড়ির অন্য পাশটায় ছেলেদের আসা যাওয়া রাস্তা। আরিফ ভাইও সেদিকে আছে কোচিংয়ের স্যারদের সাথে দাঁড়িয়ে। আর আমাকে চিঠি দেওয়া রিফাত ভাইকে দেখলাম আরিফ ভাইয়ার সাথে দাঁড়িয়ে কথা বলছে। মোট কথা কেউ বাদ যায়নি এই মেজবানে আসা থেকে। হয়তো সবাইকে দাওয়াত করেছেন উনারা। কিন্তু আমাদের কেন আসিফ নামক লোকটা দাওয়াত করলো?
আমাদেরকে তো আসিফ লোকটা তেমন চিনিও না, কখনো কথা হয়নি আমাদের। তারপরও আমাকে কিসের ভিত্তিতে দাওয়াত করলো সেটাই বুঝলাম না এখনো। আমার ভাবনার মাঝেই হঠাৎ একটা মোটাতাজা ছেলে এগিয়ে আসলো আমাদের দিকে। সব মেয়েদের উদ্দেশ্য করে জানালো আমরা সবাই খাবার প্যান্ডেলের দিকে যেতে। সবাই উঠে দাঁড়ালো, সাথে আমিও গেলাম মেয়েদের জন্য বরাদ্দ করা আলাদা প্যান্ডেলে। জুইয়ের পাশাপাশি বসলাম। আমাদের টেবিলে আরো 7-8 জনের মতো মেয়ে মহিলা মিলিয়ে বসলো। একের পর একে ওয়েটার এসে আমাদের টেবিল ভর্তি খাবার দিয়ে যাচ্ছে। প্লেট নিয়ে সবাই খেতেও শুরু করে দিয়েছে, অথচ আমি না মাস্ক খুলছি আর না খাওয়া শুরু করছি। শুধু ঘাপটি মেরে বসে রইলাম চেয়ারে। তার কারণ একটাই, রিদ খানের বাসায় কিচ্ছু খাবো না আমি। লোকটা আমাকে আগেরবার অপমানিত করেছিল সেজন্য। আমার আত্মসম্মান এতটাও ছোট নয় যে একজন অপরিচিত লোকের অপমান সয় তার বাসায় খেতে বসে যাব। জুই থেকে শুরু করে আমাদের টেবিলে বসা সব মহিলা পর্যন্ত আমাকে খাওয়ার আদেশ দিচ্ছে বারবার। ওয়েটার ভাই গুলাও বারবার এসে আমার প্লেটের খাবার তুলে দিচ্ছে আর বিনীত সহিত বলছে খাওয়ার জন্য। আমি বরাবরই সবাইকে বলছি খাবো না, শরীর খারাপ লাগছে। আর জুইকে বাহানা দিলাম পেট খারাপের কথা বলে। টেবিলে বসা সবাই খেল আমাকে ছাড়া। একটা সময় জুইয়ের খাওয়া শেষ হতেই ওকে নিয়ে বের হলাম প্যান্ডেলের ভিতর থেকে। আরিফ ভাইয়াকে দেখলাম আশেপাশে কোথায় নেই, বুঝলাম ওরা বোধহয় খাওয়ার প্যান্ডেলে আছে। আমি আর মাথা ঘামালাম না। জুইকে নিয়ে সেই পুকুর ঘাটেই বসলাম। আশ্চর্যজনকভাবে আমি রিদ খানকে দেখলাম না আশেপাশে কোথাও। লোকটাকে কি আজ নিজের বাড়িতে আসেনি নাকি? অবশ্য যে তত্ত্বারা মানুষ না আসাটাও অস্বাভাবিক কিছু না। এদিকে ক্ষুধায় সত্যি সত্যি পেট শব্দ করে গুড়গুড় করছে আমার, সেই সাথে ফ্রিতে মাথাও ঘুরাচ্ছে গরমে। আমার বেশিক্ষণ ক্ষুধা সহ্য হয় না বলেই মাথা ব্যথা উঠে যায়। আমার অবস্থা যখন নাজেহাল তখনই হুট করে কোথা থেকে রিফাত ভাইয়া এসে বসলো আমাদের পাশে বেশ হাসি মুখে। উনার হাতে ছিল একটা ঠান্ডা পানির বোতল। আমি প্রথমে রিফাত ভাইয়ের কথা বলতে চাইনি, কিন্তু পানির বোতলটা দেখে আর কথা না বলে থাকতে পারলাম না। পানি তৃষ্ণাটা পেয়েছিল অনেক তাই। রিফাত ভাই থেকে পানির বোতলটা চেয়ে নিয়ে মাস্ক খুলে ঢগর করে কয়েক ঢুক গিলে গলা ভিজিয়ে নিলাম। এবার পেটে ক্ষুধা সাময়িক সময়ের জন্য কিছুটা নিবারণ হলো। আবারও ক্ষুধা লাগলে পানিটা খেতে পারবো বলে রিফাত ভাইকে আর বোতলটা ফিরিয়ে না দিয়ে নিজের কাছে রেখে দিলাম। রিফাত ভাইয়া আমাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিতেই সে হঠাৎ পান খাওয়ার অফার করলো আমাদের। খালি পেটে আমি পান খেতে রাজি হলাম না। তারপর আবার মনে মনে জেদ কাজ করছিল রিদ খানের বাসার কিছু খাবো না বলে। তাই আমি পান খেতে রাজি না হলেও জুই রিফাত ভাইয়ের কথায় রাজি হলো পান খেতে। মূলত এই অনুষ্ঠানে মিষ্টি পানের আয়োজন করা হয়েছে। জুইকে নিয়ে রিফাত ভাই সেদিকেই গেল আর যাওয়ার সময় আমাকে বলে গেল এখান থেকে অন্য কোথাও না যেতে। ওরা দ্রুত চলে আসবে। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম ওদের। ওরা চলে গেল। আমি একাই বসে রইলাম পুকুর ঘাটে বেশ কিছুক্ষণ। কি ম্যাডাম, সারা বছরই কি আপনার পেট খারাপ থাকে নাকি? পরিচিত কণ্ঠের কথা শুনে চমকে উপর দিকে তাকাতেই দেখতে পেলাম রিদ খানকে। দ্রুততা সঙ্গে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে উনার দিকে চোখ রাখতেই দেখলাম মুহিরিদ পিউর সাদা পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আমার সামনে। পাঞ্জাবি হাতা দুটো টেনে ভাঁজ করা কুইন অবধি। বাম হাতে ঘড়ি, তো দুহাতের বড় বড় পশমগুলো ঘামে ভিজে লেপ্টে আছে হাতের ভাঁজে। আমি উনার অনাকাঙ্ক্ষিত উপস্থিতে প্রথমে ভড়কে গেলেও এবার বেশ ইতস্তত বোধ করালাম, যখন উনি আমার পেট খারাপ হওয়া নিয়ে কথা বলছে তখন। লজ্জায় মাথাটা আমার নুয়ে আসল। তবে আশ্চর্যের বিষয় হলো এই লোকটা কিভাবে জানলো আমার পেট খারাপের কথাটা। এটা তো জানার কথা না। কারণ আমি জুইকে ছাড়া অন্য কাউকে বলেনি এই কথাটা। তাহলে জুই নিশ্চয়ই আমার কথাটা এই লোককে বলতে যাবে না। তাহলে এই লোক জানলো কিভাবে? আমার অন্যমনস্ক মধ্যে দিয়েই হঠাৎ অনুভব করলাম রিদ খান আমার পায়ের কাছে নুয়ে হাত দিচ্ছে। আমি চমকে উঠে দ্রুত এক কদম পিছিয়ে যেতেই বুঝলাম উনি আসলে নুয়ে আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের পানির বোতলটা হাতে নিচ্ছে। বোতলা হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্ধেক খাওয়া পানির বোতলটার দিকে, আমাকে উদ্দেশ্য করে বলল, কি ম্যাডাম, শুক্রিয়া আদায় করেছিলেন, আপনি আমার পরিচিত নন এজন্য হুমম। লোকটার কথায় এবার আমি চোখ তুলে তাকাই।
লোকটা আগেও একবার বলেছিল উনার পরিচিত নয় বলে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করতে, কিন্তু কেন? আমরা পরিচিত হলে কি এমন হতোই বা? এজন্য পাল্টা প্রশ্নে রিদ খানকে বললাম, না করেনি। কিন্তু এজন্য শুকরিয়া আদায় করার কি আছে? উনি বোতল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আমার দিকে। বাম হাতে বোতলটা চেপে ডান হাত চালান করলো উনার পুরুষওয়ালি চুলের মাঝে। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সোজাসাপটা উত্তরে বলল, এই যে আপনি ভালো আছেন, প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন বিনা বাধায়, এজন্য অন্তত আপনার শুকরিয়া আদায় করা দরকার। কারণ আপনি আমার কেউ হলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখের নকশা দুটোই মানচিত্র হয়ে যেত। কথাগুলো শেষ করেই ঢিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিল উনি। আর আমি লোকটা শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসল। আজব লোকের পাল্লায় পড়েছি তো, সবসময়ই আমাকে এমন গুন্ডামির করে হুমকি দেয় কেন? তার সাথে কিসের এত শত্রুতা আমার? এই নিয়ে চতুর্থবারের মতো দেখা আমাদের, প্রতিবারই এমন হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করেছেন লোকটা। আজ উনার বাসায় এসেছি মেহমান হয়ে, আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত আমার সাথে, অথচ তার কোনো পরিবর্তন নেই। এই যে আপনি অবাধে ঘোরাফেরা করতে পারছেন, যেখানে সেখানে প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন, নিজের মর্জি মতে চলতে পারছেন, এই যে এত সব ফ্যাসিলিটি পাচ্ছেন, তার জন্য অন্তত আপনার আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। নয়তো যদি ভুলক্রমে আপনি আমার কেউ হতেন, তাহলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখে দুটোর নকশায় মানচিত্র হয়ে যেত। তখন আপনি আমার সাথে তর্ক নয়, গালে হাত দিয়ে কাঁদতেন। কথাগুলো শেষ করেই ঢিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিল উনি। আর আমার লোকটার শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসল। আজব লোকের পাল্লায় পড়েছি তো, সবসময়ই আমাকে এমন গুন্ডামির করে হুমকি দেয় কেন? কি করেছি আমি? তার সাথে কিসের এত শত্রুতা আমার? এই নিয়ে চতুর্থবারের মতো দেখা আমাদের, অথচ প্রতিবারই উনি এমন হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করে আসছেন লোকটা। আজ আমি উনার বাসায় এসেছি মেহমান হয়ে, আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত আমার সাথে, অথচ তার কোনো পরিবর্তন নেই। আমি জড়ানো গলায় বললাম, হুমকি দিচ্ছেন? উহুম, সত্যিটা বলছি। এবার বেশ জোরতা কাজ করলো আমার মাঝে। শীতল হয়ে আসল আমার ভিতর। কি জন্য লোকটা আমাকে অকারণে অপমানিত করে বেড়ায় তাও জানি না। তবে নেতা সাহেব যে সুবিধার মানুষ না, তার কথাবার্তায় অবগত হয়ে গেলাম। এখন লোকটার সাথে কথা বাড়ানো মানেই নিজের ইজ্জতের আরও এক দফা ফালুদা বানানো। বলা তো যায় না, কখন না জানি রেগে তার ফেভারিট ডায়লগও বলে উঠে, আউট। অন্যের বাড়িতে এসে যদি তার বাড়ির থেকে বেরিয়ে যেতে বলে, এর থেকে অপমান দুনিয়াতে আমার জন্য দ্বিতীয় কিছু হবে না বলে মনে হলো। এজন্য নিজের ইজ্জত বাঁচাতে লোকটার সাথে আর কথা বাড়াতে চাইলাম না। সে যা বলে তাই ঠিক। উনি যদি রিফাত ভাইকে আমার বয়ফ্রেন্ড ভাবে, তাহলে সেটাই ঠিক, উনারই ভুল ভাঙ্গানো দরকার নেই। বরং ভালোই ভালোই তার সামনে থেকে কেটে পড়াই উচিত মনে করে ভাসা ভাসা চোখে লোকটারই দিকে তাকিয়ে মিহির স্বরে বললাম, আমি বরং যাই। আমার ভাইয়া অপেক্ষা করছে। আমার কথায় তেমন কিছু বলল না উনি, বরং কপাল কুঁচকে আমার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটার হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে আমি বেশ ইতস্তত বোধ করলাম। এইভাবে আমার চোখে তাকিয়ে কি দেখছে তাও বুঝতে না পেরে দৃষ্টি নত করলাম আমি। হালকা নড়েচড়ে এদিক সেদিকে দৃষ্টি ঘুরিয়ে বললাম, আমি যাই। তৎক্ষণাৎ লোকটার গম্ভীর কণ্ঠ আসল আমার কানে, লুক অ্যাট মি। চমকে উনার দিকে তাকালাম। উনার কথা মানে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, জি। তোমার চোখের এইটা কি? উনারই কথায় তৎক্ষণাৎ হাত গেল চোখে। ভাবলাম হয়তো কিছু চোখের উপর পড়েছে, এজন্য উনি বলছে চোখে কি। আমি নিজের চোখের উপর আলতো হাত বুলিয়ে জিজ্ঞাসা করলাম, কোনটা? আমার কথায় উনি উত্তর না করে চুপ করে রইল। তবে উনার তীক্ষ্ণ দৃষ্টি তখনও আমার ডান চোখের ভিতরে। তার তীক্ষ্ণ দৃষ্টি অদ্ভুত ঠেকল আমার কাছে। আমি লোকটার দৃষ্টির মাঝে আবারও চোখে হাত বুলিয়ে একই প্রশ্ন করে বললাম, কোনটা? আউট। বেশ চমকে উঠলাম আমি। আউট মানে? এবার আমি কি করেছি? হঠাৎই হলো উনার। অবাক হয়ে বললাম, মানে, আই সেইড, আউট অফ মাই হোম। এবার বেশ কিছুটা জোরেই হুঙ্কার ছাড়ল আমার উদ্দেশ্য। উনার হঠাৎ হুঙ্কার ছাড়া কথায় মুহূর্তে কেঁপে উঠলাম আমি।
অপমানের ঘোরে চোখের জল গড়াল তৎক্ষণাৎ। অতি কষ্ট চেপে রাখার অভিজ্ঞতা নেই আমার, তাই বৃথা চেষ্টা করে দুহাতে মুখ চেপে ধরলাম কান্না থামাতে, কিন্তু ততক্ষণে আমার হিচকি উঠে যায়। হালকা শরীর নড়ে উঠছিল আমার অনবরত হিচকিতে, কিন্তু তারপরও তীব্র কান্নায় জায়গায় ছেড়ে চলে যেতে পারছিলাম না অপমানে লজ্জিত হয়ে। আমার হঠাৎ কান্নায় যেন রাগটা আরো বাড়াল উনার, তাই দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আমার উদ্দেশ্য শুধালো, বেয়াদব! কথাটা বলে আর দাঁড়ালো না। যে পথ এসেছিল সেই পথ ধরে ততক্ষণে চলেও গেল তিরতির মেজাজ। এই লোকটা যত রাগ সব কেন আমার জন্য হয় তাও জানি না। আর এখনই বা কেন হঠাৎ করে আমার উপর রেগে গেল তাও বুঝলাম না। অপমানের ঘোরে ততক্ষণে আমার কান্নার বেগটা না চাইতেও যেন আরো বেড়ে গেল। আমি কিছু না করেও লোকটার কাছ থেকে বেয়াদব ট্যাগ পেলাম। অথচ লোকটা বারবার আমাকে অপমান করেও তিনি আদবকায়দার মানুষ। আর আমি বেয়াদব। সেদিন প্রচণ্ড অপমানে অপমানিত হয়ে রিফাত ভাইকে নিয়ে ফিরেছিলাম বাসায়। আমার সঙ্গে অবশ্য জুই ছিল। আরিফ ভাইয়া আমাদের সাথে আসতে পারেনি কারণ কোচিংয়ের স্যাররা নাকি কি আলোচনা সভা করবে রিদ খানের পরিবারের সাথে। এজন্য আরিফ ভাই সেদিন বেশ রাতে ফিরেছিল সেখান থেকে। কিন্তু আমার কান্নাকাটি দেখে রিফাত ভাইকে দিয়ে জুইকে তখনই পাঠিয়ে দিয়েছিল বাসায় আমার সাথে। আমার হঠাৎ কান্নার কারণটা অবশ্য জানতে চেয়েছিল সবাই, উত্তরের আমি শুধু পেটে ব্যথার কারণ বলে চালিয়ে দিয়েছিলাম তখন। রিদ খানের দাদা বাড়ি থেকে আসার সময় রিদ খানকে আর কোথায় দেখেনি। এভেন এখনো তার সাথে আমার দেখা হয় না। সেদিনের অপমানের কথা আমি ভুলিনি, এজন্য অদৃশ্য অপছন্দের দেয়াল তৈরি হয়েছে রিদ খান প্রতি আমার। বলতে গেলে প্রচণ্ড অপছন্দের অনীহার মানুষ রিদ খান আমার জীবনে, এজন্য তাকে ঘিরে আজকাল আমার মধ্যে তিক্ততায় কাজ করে। তাছাড়া সেদিনের পর থেকে রিদ খানের সাথে আমার দেখা হয় না আজ 14 দিন। উনাদেরও রিদ বাড়ি থেকে আসার একদিন পরই উনাকে রিদ আমাদের কলেজে গাড়ি নিয়ে ঢুকতে দেখেছিলাম আমি। কি কাজে এসেছিল জানি না, তবে চলে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারকে দেখলাম সাথে। আমাকে অবশ্য দেখেনি কারণ আমি আমার ক্লাসে ছিলাম। তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় বারান্দায় বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিলাম বলে উনাকে দেখতে পেরেছিলাম। তবে উনাকে দেখে আমি নিজেকে যতটা পারি আড়াল করে রেখেছিলাম। কারণ আমার ছোট মনে বেশ অনীহা ঝং ধরেছিল রিদ খানের জন্য, বিশেষ করে লাস্ট যখন উনার বাড়ি থেকে আমাকে অপমান করে বেরিয়ে যেতে বলল তখন থেকেই। এরপর থেকে রিদ খানকে নিয়ে আর ভাবতে বসেনি আমি। তবে এসবের মধ্যেও আমার অচেনার স্বামী খোঁজ করেছিলাম আমি। দুর্ভাগ্যবশত তার খোঁজ আজও পেলাম না। কারণ হাফেজ সাহেবের নাম্বার এখনো বন্ধ পাচ্ছিলাম। তাই হতাশায় আজকাল হাফেজ সাহেবকেও কল করা কমিয়ে দিলাম। বলতে গেলে একেবারে কল করা হয় না উনাকে। তবে মনে মনে ঠিক করলাম এবার বাড়িতে গেলে বান্ধবীদের নিয়ে আবারও যাব নরসিংদী হাফেজ সাহেবের বাড়িতে। এবার হাফেজ সাহেবে খোঁজ করব সুমন থেকে। কেন হাফেজ সাহেবের নাম্বারে কল যায় সেটাও জানতে চাইব, তবে এবার হাফেজ সাহেবের খোঁজ একা করব না, সাথে সুমন নামক ছেলেটির ফোন নাম্বারটাও নিয়ে আসব। কারণ আজ যদি সুমন নামক ছেলেটির নাম্বারটা বুদ্ধি করে নিয়ে আসতাম তাহলে এখন ফোন করে অবশ্যই জানতে পারতাম তার বাবার ফোনে কল যায় না কেন সেটা। আসলে চোর গেলে বুদ্ধি হয় একটা কথা আছে। ঠিক তেমনই হয়েছে আমার বিষয়ে। আমরা কেউ বুদ্ধি করে সুমন নামক ছেলেটির নাম্বার নেয়নি। ভাবলাম যেখানে হাফেজ সাহেবের নাম্বার আছে সেখানে অথবা সুমনের নাম্বার দিয়ে কি করব। অথচ এখন বুঝতে পারছি আসলে সবই প্রয়োজন হয়। তখন বোকামি না করলে এখন আবারও যেতে হতো না নরসিংদীতে। এজন্য আজকাল আমার টিফিনের টাকাগুলো না খেয়ে জমিয়ে রাখছি ছোট পার্সে। সবার নরসিংদী যাতায়াত ভাড়া, দুপুরে খাবার বিল সব আমি দিব বলে। যেহেতু আমার প্রয়োজনে সবাই যাবে সেজন্য বারবার ওদের পকেটে টাকা কেন খরচ করবে আমার জন্য। অবশ্য আমার তাদের খরচ বহন করা উচিত। কেউ তো আর রুজি করে না, তাই না? বিয়ে মানেই আনন্দ মহল। একগাদা কার্জিনদের নিয়ে হই হুল্লোড় মাতামাতি পরিবেশ। হইচই করে সবাই দল বেঁধে কার্লার মিলিয়ে শাড়ি পাঞ্জাবি পরার উচ্ছ্বাস। ঘণ্টা লাগিয়ে মন মতো সাজা। নতুন নতুন বিআইন পাওয়া। দুলাভাইকে নিয়ে ঝাম্পেস আনন্দ করা। অফো! অসংখ্য মুহূর্তগুলো এক্ষুনি আমার চোখে ভাসছে। আর ভাসবে নাই বা কেন? আমার বড় আপুর বিয়ে বলে কথা। কেউ ভাবতে পারছেন কতটা খুশিতে ভাসছি আমি।
মনের আনন্দে হাওয়ায় ভেসে যাচ্ছি বলে আমার তো এক্ষুনি ক্লাস করতে মন চাচ্ছে না। অমনোযোগী হয়ে পড়ছি। কি এক অবস্থা! আসলে কাল বিকালে আম্মু ফোন করে জানালো আমার বড় আপু, মুক্তা ইসলামের বিয়ে, সেজন্য আরিফ ভাইয়া কাল রাতের ট্রেনই বাড়িতে গেল। কারণ ছেলে পক্ষ নাকি ইতিমধ্যে আপুকে পছন্দ করে গেছে। তাই এখন তাড়াহুড়ো করে সবাই আজকে বিয়ের ডেট ফিক্সড করতে চাচ্ছে। এজন্য মূলত বড় ভাই হিসাবে আরিফ ভাইয়ার বাড়িতে আর্জেন্টলি যাওয়া আর কি। আম্মু আরও জানালো সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসেই আপুর বিয়ের ডেট ফিক্সড করবে। ছেলে পরিবার ভালো। ছেলে ভালো এজন্য কারো আপত্তি নেই কোনো কিছুতে। বিয়েটা কথা শুনে আমি আর জুই তো পারি না এক্ষুনি উড়ে চলে যায় বাড়িতে, কিন্তু আমার আব্বুর কড়া নিষেধ, পড়ালেখা ছেড়ে ক্লাস মিস দিয়ে কোনোভাবেই বাড়িতে যাওয়া চলবে না। যেতে হলে অবশ্যই বিয়ের একদিন আগে যেতে হবে আমাদের। আর নয়তো না। অফো, এত কড়াকড়ি নিষেধাজ্ঞা মানা যায় বলেন? মানুষ আনন্দের মুহূর্তগুলোও কি হিসাব করে পালন করবে? আমি এখন আনন্দ করতে না পারলে বুড়ো বয়সে কি আমার মন চাইবে এসবের জন্য? হ্যাঁ, এই দিনটা আমি আর পাবো? বিষণ্ণ মনেই আরিফ ভাইকে রাতে বিদায় করলাম আমরা। এদিকে আপুর বিয়ের নিউজ পেয়ে আনন্দে আমি স্বামী কথাও ভুলে গেলাম। তাকে যে আমার খোঁজা মিশন বাকি সেটাও স্থগিত রাখলাম। আজকাল হাফেজ সাহেবের নাম্বারের তো ভুলেও কল দেয় না। মনে মনে ঠিক করলাম আপুর বিয়েটা শেষ হোক, তারপর না হয় নিজের হারিয়ে যাওয়া স্বামীকে পুরো দমে আবারও খুঁজব। এখন থাক। হা হা হা। আমার আজও মনে পড়ে সেদিনকার কথাগুলো। আপুর বিয়ের জন্য স্বামীকে খুঁজব না বলে আমার থাক কথার চিন্তা ভাবনাটা ছিল আমার জন্য চরম ভুল। এজন্য আমি অনেক পরে জানতে পেরেছিলাম আমার এই থাক কথাটার ভিত্তিতে ধরে অনেকেই কতটা হেনস্থ হতে হয়েছিল। অবশ্য এর কুফল হিসাবে আমিও ছাড় পাইনি। কতটা ভুক্তভোগী হয়েছিলাম সে কথা মনে পড়লে আজও আফসোস হয়। আমাকে কত কিছুই না সহ্য করতে হয়েছিল এই ব্যাপারে সেটা একমাত্র আমিই জানি। উফ, কি এক ঘাড় তোত্তারা মানুষ! না মুখে কিছু বলবে, আর না আমাকে সহজে ছাড় দিবে। কোনো কিছু মন মতো না হলেই আমার সাথে ঘাড় তোত্তারামি শুরু করবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত তার মন মতো হচ্ছে সবকিছু। মোট কথা তোত্তারামি আরেক নামই হলো আমার ব্যক্তিগত সে হা হা হা। দুপুরে তপ্ত রোদে যখন চারপাশের সবকিছু খা খা করছিল, সেই তপ্ত রোদের অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে হাতে স্পিড ক্যান নিয়ে। টেবিলে গোল করে সিনিয়র ছাত্র ছাত্রীরা বসে আড্ডার আসর মেতে। সিনিয়রদের ভিড়ে আমরা জুনিয়ররা মোটামুটি শান্তভাবেই বসে আছি খাবার অর্ডার দিয়ে। আসলে এই মুহূর্তে কলেজ ক্যান্টিনে বসে আছি আমি। আমার সাথে একই টেবিলে জুই, শ্রেয়া আর নাদিয়া বসা। নাদিয়া আমাদের নতুন ফ্রেন্ড। কিছুদিন হলো সে আমাদের সাথে উঠাবসা করছে। মেয়েটি খুব ভালো। ওর সঙ্গও আমাদের অনেক হাসায়, তার জন্য হুট করেই ফ্রেন্ড বানিয়ে ফেলা। আমাদের এখন টিফিন টাইম চলছে, বর্তমান সময় 1:02:04 টিফিন টাইম শেষ 1:03 আমাদের হাতে আরও 45 মিনিট সময় আছে বলেই সবাই কলেজে ক্যান্টিনে বসে যে যেটা পারছে অর্ডার করে খাচ্ছে। আমিও খাবো, তবে সেটা আমার টিফিন বক্সের আনা নুডলস হবে। বাকিরা সবাই সিঙ্গারা, সমুসা, ঠান্ডা বা কোল্ড কফি অর্ডার করেছে নিজেদের জন্য। আমি বাসা থেকে টিফিন নিয়ে আসার প্রধান কারণই হলো নিজের পকেটে খরচ জমাচ্ছি স্বামীকে খোঁজার জন্য, এজন্য গাড়ি ভাড়া ছাড়া ভারতী 1 টাকাও খরচ করি না এদিক সেদিকে। কিন্তু জুই কোনো টিফিন বক্স বহন করে না। কারণ ওর পকেটের খরচ টাকা সবটাই ক্যান্টিনে বসে খরচ করে। তবে ও একা নিজের জন্য কোনো কিছু অর্ডার করে না, আমার জন্য সমান সমান অর্ডার দেয় সবকিছু। ঠান্ডা অর্ডার করলে দুটো করবে, কোল্ড কফি অর্ডার করলে দুটো করবে, আবার সিঙ্গারা অর্ডার করলেও আমার জন্য সমান সমান করে অর্ডার করবে। এজন্য মূলত আমি নিজের পকেটের টাকা বাঁচিয়ে রাখতে পারি। বড় বোন থাকলে এই একটা সুবিধা নেওয়া যায় ওদের থেকে। হোক জুই আমার 6 মাসের বড়, তাতে কি? বড় বোনের দায়িত্ব পালন করতে বিন্দু মাত্র পিছুপা হয় না ও। খাবার অর্ডার করেই সবাই বসেছিলাম। আমি আশেপাশে একটু তাকিয়ে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে টেবিলের উপর রাখতে শ্রেয়া আমার হাত থেকে টিফিন বক্সটা ক্যারে নিজের কাছে নিতে নিতে বলল, আজ কি এনেছিস তুই? আমি কি বলার আগেই জুই বলল, নুডলস বানিয়েছিলাম সকালে। দে একটা চামচ দেতো। আমি ব্যাগ খুলে এক্সট্রা 4টা চামচ বের করলাম।
কারণ রোজকার কাণ্ড এটা। আমার একা টিফিন বাক্স 4 জনে ভাগ করে খায়। আমি চামচ বের করে 3 জনকে 3টা দিয়ে নিজের জন্য একটা রাখলাম। আমার ব্যাগটা পাশের চেয়ারে রেখে ওদের দিকে তাকাতেই দেখলাম সবাই ইতিমধ্যে খাওয়ার শুরু করে দিয়েছে টেবিলের মধ্যস্থে বক্সটা রেখে। আমি সেখান থেকে এক চামচ নিয়ে মুখে তুলতেই নাদিয়া নুডলস খেতে খেতে বলল, মায়া কাল পিঠা বানিয়ে আনিস তো টিফিন বক্সে করে। জুই বক্স থেকে এক চামচ নুডলস মুখে দিতে দিতে নাদিয়া কথার উত্তর করল, ও পিঠা পছন্দ করে না, এজন্য পিঠা খায়ও না, বানায়ও না। জুইয়ের কথায় আহাজারি করে বলে উঠল শ্রেয়া, কি সর্বনাশ! পিঠা পছন্দ করে না এমন পাবলিক আছে দুনিয়াতে। এই মায়া, তুই পিঠা পছন্দ করিস না কেন? শ্রেয়ার আহাজারিতে নুডলস চিবাতে চিবাতে বললাম, কোনো কারণ নেই, এমনই ভালো লাগে না আর কি। কি বলিস এসব দোস্ত? তাহলে তো এই চট্টগ্রামের স্থানীয় পোলাপাইনদের সাথে প্রেম আর বিয়ে দুটোই করতে পারবি না। দুটোতেই তোর জন্য হরতাল। এত বড় কলেজে পড়েও যদি চট্টগ্রামের একটা প্রেম করতে না পারিস তাহলে ইজ্জত থাকবে বল? শ্রেয়ার কথায় নাদিয়াও সম্মতি জানায় কথাগুলো বলল। কারণ দুজনই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা। তবে জুই খানিকটা আপত্তি করে নাদিয়ার কথার উত্তরে বলল, পিঠার সাথে প্রেম, বিয়ের কি সম্পর্ক ওর? জুইয়ের কথায় আমি সহমত প্রকাশ করলাম না। বরং চুপ থেকে নাদিয়ার কথার মানে খানিকটা বুঝতে পারলাম, কারণ আমার নিজের নানুবাড়িও এই চট্টগ্রামে। এজন্য আমি জানি চট্টগ্রামের কালচার কেমন। এরা যে কতটা সমাজবাদী মানুষ সেটা আর না বললাম। এখানে স্থানীয় মানুষদের ভাড়াটিয়ারা জমিদার বলে সম্বোধন করে। অহংকার তাদের রক্তের শিরায় শিরায় ধার্য। শ্রেয়া নুডলস চিবোতে চিবোতে জুইয়ের কথার উত্তরে বলে, উহুম, পিঠার সাথে মায়ার কোনো সম্পর্ক নাই থাকতে পারে, তবে পিঠার সাথে এই চট্টগ্রামবাসীর গভীর সম্পর্ক রয়েছে বুঝলি। চট্টগ্রামের এমন কোনো পাবলিক খুঁজে পাবি না তুই, যারা পিঠা পছন্দ করে না। এমনকি চট্টগ্রামের বিশেষ রীতি হলো তারা মেহমানদারি করতেও সর্বপ্রথম তোকে পিঠার নাস্তা দিবে বিভিন্ন রকমের। এখানে তুই যত বেশি পিঠার আইটেম বানিয়ে মেহমানদারি করবি, তুই তত বেশি সমাজওয়ালা লোক হবি। অন্যান্য এলাকার মানুষ শখের বশে বা মন চাইলে মাসে, বছরের বা পিঠার সিজনে পিঠা বানিয়ে তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এই চট্টগ্রামের মানুষদের বাসায় তুই অতি 12 মাস পিঠার উৎসব পাবি। সকালে বা বিকালের নাস্তায় মাছটি পিঠার নাস্তা থাকবে। মোট কথা এখানকার ছেলের বউদের অবশ্যই পিঠা বানানোর মতো বরগুণ থাকতে হবে। নয়তো শ্বশুর বাড়ির মানুষের খোঁটা ফ্রিতে শুনবে যে তোমরা সমাজ জানো না। আর যদি তুই চিন্তা করিস যে এখানকার ছেলেদের সাথে প্রেম করবি, তাহলেও তোকে পিঠার বিভিন্ন নাস্তা বানানোর মতো পারদর্শী হতে হবে। কারণ এরা 2 দিন পর পর তোর কাছে পিঠা খাওয়ার আবদার রাখবে। এজন্য বলছিলাম, যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার মতো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পিঠা বানানোর মতো বরগুণ অবশ্যই থাকতে হবে মাস্ট। শ্রেয়ার দীর্ঘ কথা রীতি টানতেই আমি মাছি তাড়ানোর মতো বাতাস করলাম মুখের সামনে। বেশ কনফিডেন্স নিয়ে বললাম, তাহলে তুই নিশ্চিত থাক এই শহরের মানুষের সাথে আমার কিছুই হবে না। কারণ আমার বিয়ে করার হলে অবশ্যই আমাদের এলাকায় কাউকে দেখে করব। আমি হলাম কামচোর মানুষ, পিঠা বানানোর মতো এত বড় রিস্ক কখনোই আমি নিতে পারবো না দোস্ত। তাছাড়া ধ্রাম শব্দে টেবিল সহ নুডলসের বাটি ছিটকে পড়ল আমার গায়ে, চেয়ার সহ তৎক্ষণাৎ উল্টে পড়লাম ফ্লোরে। আমার কোমরে উপর পড়ল কাঠের টেবিল। আহত হলাম বেশ। ব্যথায় যখন কুকড়িয়ে উঠলাম, তখন কেউ একজন আমাকে পুনরায় ব্যথা দিয়ে আমার হাতের উপরে পড়ল রক্তাক্ত অবস্থায়। সেকেন্ডর মাঝে চারপাশে হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টানটান উত্তেজনায় চেয়ে গেল। বিষণ্ণ ভয়ার্ত হলো পরিবেশটা। কারণ আকস্মিক ঘটনার প্রভাবে আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ কি হলো আমার সাথে। আর কেনই বা আমি ফ্লোরে পড়ে গেলাম। অতি শোকটে তবদা মেরেছিলাম, চারপাশে কি হচ্ছিল কিছুই বুঝে উঠতে পারছিলাম না। শুধু কিছু মানুষের চিৎকারের গুঞ্জন শুনতে পারছিলাম। আমি মাথা তুলে শূন্য দৃষ্টিতে পাশে তাকালাম, দেখলাম এক যুবক আমার বাম হাতে উপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে মাথা দিয়ে, ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ছেলেটির মাথা, কপাল, নাক, ঠোঁট ফেটে গলগল করে রক্ত ঝরছে। অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটিকে সাহায্য করতে।
রক্তে আমার সাংঘাতিক ফোবিয়ার যার দারুণ তখনই বাকশক্তি হারায় কথা বলা থেকে। কষ্ট করেও যখন মুখের কিছু বলতে পারছিলাম না, শুধু গোড়গড় শব্দ হচ্ছিল, তখনই বুঝতে পারলাম আমি কথা বলার শক্তি হারিয়েছি। জুই, শ্রেয়া, নাদিয়া ওরা কোথায় ছিল তাও বুঝতে পারছিলাম না। কারণ আমার চারপাশে পরিস্থিতিটা হঠাৎ করে এতটা ভয়াবহ হয়ে গেল যে চারপাশে শুধু চাপা হাহাকারের চিৎকার ভেসে আসছিল আমার কানে। আমি শূন্য মস্তিষ্কের আবারও আমার সামনে পড়ে থাকা ছেলেটির দিকে তাকালাম। শরীরে তার অসংখ্য আঘাতে চিহ্ন। কেউ মেরেছে বেদুম বুঝাই যাচ্ছে। দৃষ্টি আমার তখনও আহত ছেলেটির উপরই ছিল, কিন্তু মুহূর্তের মাঝে আবারও কানে আসল কিছু মানুষের হুঙ্কারের চিৎকার। আমি চোখ উঠিয়ে সামনে তাকালাম। চোখে ভাসল কিছু তাগড়া যুবক হাতে হকিস্টিক নিয়ে হুঙ্কারের চিৎকার ছেড়ে দৌড়ে এদিকেই আসছে আমার পাশে পড়ে থাকা রক্তাক্ত যুবকটিকে মারতে। নিবাক, বাকরুদ্ধ, ভাষাহীন আমি তখনও নিশ্চল শরীরে জায়গায় উপুর হয়ে পড়ে রইলাম অতি শোকটে। আমি এতটাই হতভম্ব হয়ে পড়েছিলাম যে আমাকে এখান থেকে পালানো উচিত সেটাও মাথায় কাজ করছিল না। বলতে গেলে তবদা মেরেছিলাম, আশেপাশে কি হচ্ছিল তখনও মাথা ঢুকছিল না কিছু। অতি শোকটে কেমন পাথর মূর্তি হয়ে গেলাম। আমার কপালের ঘাম আর চোখে পানি দুটোই এক হয়ে ঝরতে লাগলো চিবুক বেয়ে। আমার দৃষ্টি তখনও আমার পাশে ছটফট করা শরীরের উপর। কি বেদুম নির্দয়ভাবে পেটানো হচ্ছে তাকে হকিস্টিক দিয়ে। 7-8 জন ছেলে লাগাতার একের পর এক আঘাত করছে দুহাতে হকিস্টিক তুলে পিটিয়ে, অথচ আমি তাদের পাশেই পড়েছিলাম। সবকিছু এত দ্রুত ঘটেছে যে আমি সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার মতো সময় পাইনি। তবে একটা সময় দেখলাম সবকিছু কেমন শান্ত হয়ে গেছে। রক্তাক্ত ছেলেটাকেও আর পেঠানো হচ্ছে না। সবাই কেমন দুপাশ করে দাঁড়ালো আহত ছেলেটিকে ঘিরে, যেন কারো আসার জন্য অপেক্ষা তাদের। ঠিক তার পর মুহূর্তে বুঝলাম আমার উপর থেকে কারা যেন কাঠের শক্ত টেবিলটা সরিয়ে আমাকে টেনে ধরে ফ্লোরের থেকে উঠাচ্ছে। আমি বাকরুদ্ধ হয়ে শূন্য চোখে পাশে তাকিয়ে দেখলাম জুই কান্নাকাটি করছে, আমাকে আঁকড়ে ধরে। হঠাৎ জুই কেন কাঁদছে তখনও বুঝলাম না। তবে আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না, হয়তো পায়ে আর কোমরের লোহার আর কাঠের সংমিশ্র টেবিল চেয়ারের ভারী খেয়েছি বলে তাই। এজন্য জুইয়ের সাথে সাথে আমাকে আঁকড়ে ধরল শ্রেয়া আর নাদিয়াও। টেনশনে জুই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছিল, আমি কথাগুলো শুনতে পারছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না। জুই বারবার বলছিল, শ্রেয়া এখান থেকে ওকে বের করতে হবে। অনেকটা রক্ত বের হচ্ছে ওর। প্লিজ কিছু একটা কর। ওর রক্ত ফোবিয়ার আছে, বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হবে। জুইয়ের আহাজারি কথাগুলো কানে আসছিল কিন্তু বুঝার মতো পরিস্থিতিতে ছিলাম না। কারণ আমার দৃষ্টি ততক্ষণে গিয়ে ঠেকল সামনের গম্ভীর মুখ হৃদ খানের উপর। কি দারুণ শান্ত ও গম্ভীর তার মুখখানা। উনাকে দেখে মনে হচ্ছে এখানের বর্তমান পরিবেশটাও বেশ শান্ত ও শীতল, এজন্য তিনিও গম্ভীর মুখে শোক পালন করছে এখন। অথচ উনার বাম হাত থেকে গলগল করে রক্ত ঝরছিল। ধবধবে সাদা পাঞ্জাবিটাতেও রক্তের ছিটায় রঞ্জিত। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার। হবার কথা। আমার সাথে প্রথম দেখার দিনই উনার দাদা বলেছিল, হৃদ খানের মুখ কম হাত চলে বেশি। আজ তা নিজ চোখে দেখলাম। উনি হয়তো তখনও আমাকে লক্ষ্য করেনি। উনার পিছনে বেশ কিছু বডিগার্ড সহ আসিফ নামক লোকটা দাঁড়িয়ে। তখনই হকিস্টিক হাতে এক যুবক হৃদ খানের উদ্দেশ্য বলে উঠল, ভাই একবার বলেন এরে কি করব। শালারে পুলিশের দিয়া কিছু হবে না। 2 দিন পর ঠিকই বের হয়ে যাবে। তার চেয়ে বলেন ওরে মেরে ফেলি। শালার সাহস কিভাবে হয় আপনারে আঘাত করার। একজনের কথার সায় জানালো আরেকজন। পাশ থেকে অন্যজন ঠিক একই ক্ষিপ্ত ভঙ্গিতে উনারই উদ্দেশ্য বলল, জি ভাই, শুধু একবার বলেন। শালার বিজদাত বাইর করি মাইরা। হে কত বড় সাহস আপনারে মারতে আসে। আবার আপনার বাপের সাথেও বেয়াদবি করছে। শালারে মন তো চাচ্ছে। ছেলেটির কথা থামতেই হই হুল্লোড় করে বাকিরাও সম্মতি দিল। আহত ছেলেটিকে পুনরায় এলোপাতাড়ির লাথি মেরে আঘাত করতে নিষেধ করল উনিরিদ। বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটির দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতের পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলল, দেখ, আমি সহজ সরল মানুষ, বেশি কাহিনী পর্যন্ত না। এমনই আমি সমাজে বদনাম। তাছাড়া মানুষ নিজের এলাকায় সবাই বাঘ হয়।
কিন্তু সিংহ তো তখনই হবি যখন তোরা ওকে ওর এলাকায় ওরই নেতার দুয়ারে গিয়ে মেরে আসবি। আমার মনে হয় আমার ছেলেরা হিংসের থেকে কম নয়। বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে। হৃদ খানের বলতে দেরি হই হুল্লোড় করে ছেলেরা সম্মতি জানাতে দেরি হয়নি। কি নিদারুণ নিষ্ঠুর মানুষ হৃদ খান। কারো আঘাতেও মন নরম হলো না উনার। অঝর রক্তের স্রোত দেখেও বিন্দুমাত্র ঘাম ঝরল না তার কপাল বেয়ে। কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা আমার জানা নেই। উনার লাঠিয়াল বাহিনী যখন আহত ছেলেটিকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল তখনই উনার বেখেয়ালি দৃষ্টিতে ভিড়লাম আমি। সে আরও কিছু বলতে গিয়েও থেমে গেল আমাকে দেখে। তার শান্ত দৃষ্টি হঠাৎ কুঁচকে এলো যখন দেখল আমাকে জুই, শ্রেয়া আর নাদিয়ার আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে তখন। তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘুরালো আমার পা থেকে মাথা অবধি। হয়তো দেখছে তার দয়ায় আমার আহত শরীরটার পরিণতি। এবার নিশ্চয়ই খুশি হবেন তিনি। হবারই কথা। এতদিন শুধু মুখে অপমান করত, আজ শরীরে আঘাত করতে পেরেছে বলে তার আজ খুশি দিন হবার কথা। কারণ আমিও তো তার শত্রুর দলের একজনই হয়। সে তো আমাকে তার শত্রুর মনে করে আসছে এতদিন। আর শত্রুর আহতের মানুষ খুশিই হয়। তাই সেও হচ্ছে। এই নিয়ে পঞ্চমবারের মতো তার সাথে আমার দেখা প্রতিবারের চেয়ে এবার পরিস্থিতিটা ভিন্ন। এবার অপমানের সাথে সাথে তার হিংস্রত্বের শিকার হয়েছি আমি সমানভাবে। আমার সারা শরীর নুডলসে মাখো মাখো। সাদা কলেজ ড্রেসটা রক্ত আর নুডলসের তৈলে মাখো মাখো। জুই কেঁদে কেঁদে আমার শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে আমার উদ্দেশ্য। আমি সঠিক বুঝতে পারছি না। কারণ আমার নিশ্চল দৃষ্টি তখনও হৃদ খানের তীক্ষ্ণ দৃষ্টির উপর। উনি আমার চেহারায় এত কি দেখছে বুঝলাম না। তবে জুই হঠাৎ করে আমার কপালে কিছু একটা চেপে ধরতেই তীব্র ব্যথা অনুভব করলাম আমি সেখানে। ধ্যান ভাঙল আমার। মস্তিষ্ক সচল হলো। কপালে আলতো হাত বুলিয়ে হাতটা চোখের সামনে ধরতেই বুঝলাম আমার কপাল কেটে যাওয়াতে এমন বিলাপ করে কাঁদছে জুই। কিন্তু হঠাৎ করে আমার কপালটা কিটল কিভাবে? ভাসা ভাসা চোখে নিচে তাকিয়ে দেখলাম আমার হাতের কাটা চামড়াতে রক্ত লেগে ফ্লোরে পড়ে আছে। বুঝতে পারলাম তখন উল্টে পড়ে যাওয়াতে সেটা দিয়েই হয়তো কপাল কেটেছে আমার। এত সব রক্তাক্ত কাহিনী দেখে এতক্ষণ ঠিক থাকলেও এবার নিজের রক্ত ঝরা দেখে শরীর ছেড়ে দিলাম। শূন্য দৃষ্টি আধার করে আনতেই অনুভব করলাম জুইয়ের সাথে সাথে এবার শ্রেয়া আর নাদিয়াও চিৎকার করে আমাকে ঝাপটে ধরছে নিচে পড়া থেকে বাঁচাতে। তারপর তারপর কি হলো আমার মনে নেই। আর না কোনো কিছু বুঝার মতো পরিস্থিতিতে ছিলাম না। শুধু জ্ঞান হারাতে হারাতে দেখেছিলাম হৃদ খানের অনল দৃষ্টি আমার উপর। বেড সাইডে বসা আমি। আমার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স। নার্সটির শক্তপোক্ত চেহারায় বিরক্তির রেশ থাকলেও আমি ছিলাম নাজেহাল ক্রান্তনরত অবস্থায়। আমার জ্ঞান ফিরেছে আরও ঘন্টা খানিক আগে। জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ্কার করলাম। আমার সাথে জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনই ছিল কিন্তু ইমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাহিরে দাঁড়ানো। আর আমি বেডে বসা অবস্থায় দুহাতে জুইয়ের একটা হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিলাম। তার কারণ আমার কপালের কাটা জায়গাটা ভীষণ চলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে। থমথমে পরিবেশে আমার নাক টানার শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। দুপুরের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুঁশে ফিরলাম আমি, তখন থেকে হৃদ খান বা তার লোকেদের দেখা পাইনি আমি। হয়তো আমাকে দেখার প্রয়োজন বোধ মনে করেননি তাই আসেনি। এমনিতেই কোনো এক মনস্তাত্ত্বিক কারণে প্রথম থেকেই হৃদ খানের অপছন্দের তালিকায় ছিলাম আমি। এবার সেও আমার অপছন্দের তালিকায় যুক্তি হয়ে গেল পরিপূরকভাবে। এতকাল আমার মনে থাকা রাজনৈতিককে ঘিরে সকল ভালো লাগাটা ক্রমশই ধীরে ধীরে তিক্ততার রূপ নিয়ে নিল। তার কারণটা অবশ্য আমাকে করা হৃদ খানের অমানবিক আচরণটাকে দায়ী করা যায়। তার বদৌলতে আজ রাজনৈতিককে ঘিরে আমার ধারণা বদলালো। মনে ভীষণ ভাবে ভারী খেল যারা রাজনৈতিক করে তারা কখনো সভ্য জাতির মধ্যে পড়ে না। সেক্ষেত্রে হৃদ খানকে তার উদাহরণ হিসেবে দাঁড় করা যায়। লোকটা আসলেই অহংকারী। ক্ষমতার দাপটে দিন দুপুরে পাবলিক প্লেসে মানুষ মারতেও তার বিবেকে বাদে না। নম্রতা, ভদ্রতা বলতে কোনো শব্দ নেই হৃদ খানের মাঝে, বরং যা আছে সেটা হলো উগ্র, অহংকারী, বিবেকহীন নিচুস্তরের মনুষ্যত্বা।
যাদেরকে সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টে প্রথমে ফেলে দেয়। সেক্ষেত্রে আমারও অনীহার ঘৃণার লিস্টে ছিল হৃদ খানের নামটি প্রথমে। আজকাল আমার সাথে যত খারাপটা হচ্ছে না কেন তার সবকিছুর পিছনে দায়ী ছিল শুধুমাত্র হৃদ খান নামক লোকটি। হঠাৎ করেই আমার জীবনে চলে আসল। তারপরও থেকে আমার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগুছালো করে তুলল। এর শেষ কথায় আমি নিজেও জানি না। তবে এই হৃদের খানের আগমন আর চায় না আমার জীবনে। আমি ভীষণ ভয়ভীত এই লোকটার বারবার অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে, যার শেষ আমি দেখছি না কোথাও। কিন্তু আমার এর শেষ চায়, ভীষণ করে চায়। আমার দীর্ঘ মনস্তাত্ত্বিক ধ্যান ভাঙল হঠাৎই বয়স্ক নার্সটির গম্ভীর কথায়। দেখি উঠে দাঁড়ান আপনি। আপনার কোমরের কাটা জায়গাটা ওয়াশ করতে হবে। কান্নার ভেজা চোখে নার্সের দিকে তাকালাম। উনার কথায় যেন নিজের কোমরের ব্যথাটা মুহূর্তে আরো জোরালো টনটন ব্যথা অনুভব করলাম। জুই আমার হাত ধরে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করতে করতে বলল, দেখি উঠো, গায়ের এপ্রনটা খুলতে হবে। নিশ্চুপ ভঙ্গিতে জুইয়ের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুঁকড়ে গেলাম তৎক্ষণাৎ। জুইয়ের বাহু ধরে নুয়ে গিয়ে আতনার্দের কেঁদে উঠি। সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছিলাম আমি। আমার গায়ের সাদা ড্রেসটাতে এখানো ছুপ ছুপ রক্তের দাগ লেগে আছে। এমনকি বুকে জড়ানো মাথার সাদা হিজাবটাতেও রক্তে লাল হয়ে আছে। বয়স্ক নার্সটি বিরক্তির নিয়ে আমার বাহু চেপে উনার সম্মুখে টেনে দাঁড় করাল। আমি তখনও চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা চালালাম। কিন্তু বয়স্ক নার্সটি পরপর দক্ষ হাত চালিয়ে আমার এপ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল, নাক টিপলে দুধ বের হবে অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটাইছে রাজনৈতিক লিডার। এখন তো শুধু কপাল আর কোমর ফাটাইছে, 2 দিন যাক, তারপর দেখা যাবে আরও কি কি ফাটায় লিডারে। বয়স্ক নার্সটির কটাক্ষ কথায় মুহূর্তে কান্না থেমে গেল আমার। বিষণ্ণে বিস্মিত দৃষ্টিতে তাকালাম উনার দিকে। মহিলা নার্সটিকে আমাকে খোঁচা মারল হৃদ খানকে নিয়ে। কিন্তু কেন? কি এমন করলাম আমি যে হৃদ খানকে আমার বয়ফ্রেন্ড মনে হলো ওনার? আমার বিষণ্ণের ঘোরের মধ্যে হঠাৎ আপত্তির মুখ খুলল জুই। আমার পক্ষ ধরে বলল, তেমন কিছু না আন্টি। ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে ব্যাস। এমনিতে আমাদের কারো সাথে কোনো সম্পর্ক নেই। জুইয়ের কথা যে বয়স্ক নার্সটির বিশ্বাস হলো না সেটা উনার মুখ দেখেই ঠাহর করতে পারলাম আমি। কি কারণে উনি আমার উপর সন্দেহ তো তাও বুঝতে পারছি না। তবে উনি নিজের বিরক্তি চেপে আমার গা থেকে এপ্রন আর গলা থেকে হিজাবটা টেনে খুলে জুইয়ের হাতে দিতে দিতে জুইকে কটাক্ষ করে আমার উদ্দেশ্যে বলল, কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বুঝাতে হবে না মেয়ে। আমার মাথা চুল এমনই পাকা ধরেনি, বয়সেই গুণেই পেকেছে। মন্ত্রীর ছেলের গাড়িতে আসা, ক্ষমতার দাপটে হসপিটালের এত হুলস্থুল পাকিয়ে বিশেষ ট্রিটমেন্ট নেওয়া, এত সবকিছু তো মানুষ এমনই করে না, তাই না? তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে। সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোঁকা খাওয়া নয়। তাই আমাকে মিথ্যা না বলে নিজের বোনকে ঠিক করে ধরো, ওর কোমর ওয়াশ করতে হবে। কথাটা বলতে বলতে নার্স মহিলাটি আমার কোমরের জামাটা টেনে পেটের উপর তুলে আহত স্থানে তুলো চেপে রক্তটা পরিষ্কার করতে লাগলো। কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিয়ে পুনরায় জামাটা ঠিক করে দিল। ব্যস্ত হাতে উনার যন্ত্রপাতি গোছাতে গোছাতে নিষ্প্রভ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। এবার আর উনার দৃষ্টিতে বিরক্তি ছিল না, তবে চেহারাটা বেশ শক্ত রেখেই আমাকে উদ্দেশ্যে ফের বলল, শোন মেয়ে, তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল। সেও তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্র লীগের লিডার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল, বিনিময়ে আজ সে কবরে আছে। কিন্তু আমার মেয়ে কেন, কিভাবে মরেছে সেটা এখন না বলি। তবে তোমাকে এতটুকুই সাবধান করছি, রাজনৈতিক করা ছেলেদের সাথে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। তুমি চাইলেও তাদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না। কারণ এরা নিজেদের জীবনের নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারে না তেমনি নিজের পরিবারেরও না। ভাগ্য ভালো থাকায় আজ তো তুমি শুধু কপাল আর কোমর ফাটিয়ে হসপিটালের এসেছো, কিন্তু পরের বার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে। তাই সাবধান করছি, মন্ত্রী ছেলের পিছন ছেড়ে দাও, নয়তো অকালে সবকিছু হারাবে। বয়স্ক নার্সটির ভাষা ভাষা চোখে অশ্রু দেখলাম আমি। হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে, কিন্তু মুখের ভঙ্গিমা নিদারুণ শক্ত তেজস্বী।
আমাকে কথাগুলো বলে ড্রেসিং করা রক্তের ভাটিটা হাতে তুলে নিয়ে গেল। আমি উনার যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। নিষ্পাপ আমি কোনো কিছু না করেও সবসময় অপরাধী হয়ে যায়। এবারও তাই হলো। মন্ত্রী ছেলে মানে হৃদ খানের সাথে আমার কি এমন ভাব দেখলো তারা যার জন্য মহিলাটি এত বড় আদেশ বাণী শুনিয়ে গেল আমাকে, সেটাই তো বুঝতে পারছি না আমি। হতভম্ব আমি অবাক চাহনি ঘুরিয়ে তাকালাম জুইয়ের দিকে। নার্সটির কথা আগা মাথা কিছুই ঢুকেনি আমার মাথায়। সবকিছু কেমন মাথার উপর দিয়ে গেল। তবে মনে মনে সন্দেহ হলো বেশ। নিশ্চিত আমার বেহুশ হওয়ার পর কিছু একটা হয়েছিল হসপিটালের আমাকে ঘিরে, যার জন্য হয়তো নার্সটি ভুল বুঝে আমাকে হৃদ খানের সাথে জড়িয়ে দিল। জুই হিজাবটা আমার বুকে ওড়নার মতো করে জড়িয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল, তোকে আমরা হৃদ খানের গাড়িতে করে এনেছিলাম এখানে। উনার বডিগার্ড আসিফ ভাইয়া আমাদের হেল্প করেছিল তোকে হসপিটালে আনতে। তবে এখানে এসে কিছু আপত্তিকর ঘটনা হয়েছিল তোকে ইমার্জেন্সি বোর্ডে নিতে গিয়ে। এজন্য মূলত নার্সটি ভুল বুঝলো তোকে। এবার চল এখন বাসায় যায়। জুইয়ের মুখে আপত্তিকর ঘটনা শব্দটি আমার মনে বেশ কৌতূহল সৃষ্টি করল। কি এমন ঘটেছিল যে তিনি আমাকে হৃদ খানের নামে সাথে জোড়াচ্ছিল? জুই পাশ থেকে আমার কাঁধ জড়িয়ে রুম থেকে বের হতে চাইল। আমি কোমরের ব্যথায় তখনও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম ধীর ধীরে। তবে আমার মনে কৌতূহলটা তখনও ছিল বেশ। সেটা দমাতে না পেরে প্রশ্ন করেই ফেললাম, কি হয়েছিল? কোন সমস্যা? জুইয়ের কয়েক সেকেন্ড লাগলো আমার কথাটা বুঝতে। বুঝেই সম্মতি দিয়ে বলল, আও, হয়েছিল একটু। কেন? নেতাদের কোলে চড়ে হসপিটালের দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল। এই নিয়ে গুঞ্জনের মুখে পড়েছিস তুই? ভয়ানক ভাবে চমকে উঠে থমকে দাঁড়ায় আমি। বিষণ্ণে মাথা ঘুরে উঠল আমার। হতভম্ব গলায় মৃদু চিৎকার করে উঠি তখনই। কি হহ? মায়ার হঠাৎ চিৎকারের থতমত খেয়ে উঠল জুই। চমকে উঠা ভঙ্গিতে মায়াকে নিয়ে জুইয়ের পা থামল তক্ষুনি হসপিটালের করিডোরে। ইতস্তত জুই তৎক্ষণাৎ চোখ ঘুরাল আশেপাশে। চোখে পড়ল হসপিটালের যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ। তাদের মধ্যে একজন হৃদ নিজেও ছিল। তবে তার বাঁকা চোখ মায়ার উপর নয় বরং সরাসরি তাকিয়ে ছিল মায়ার দিকে। কিন্তু হতবুদ্ধি মায়া তখনও বিষণ্ণের ঘোরে জুইয়ের দিকে তাকিয়ে। ইতস্তত জুই খানিকটা দ্বিধা নিয়ে চোখ ঘুরে মায়ার দিকে তাকালো। মায়ার কাঁধে হাতটা আরো একটু চেপে ধরে খুঁচিয়ে আস্তে করে বলল, কি করছিস? আস্তে কথা বল। আশেপাশে মানুষজন দেখছে তোকে। ধ্যানরত মায়া মনোযোগ তখনও জুইয়ের দিকে। যেন অনেকটা শোকটে আছে জুইয়ের কথায় সে। হৃদ খানের কোলে ছিল সে ভাবতেই যেন আতঙ্ক চেয়ে যাচ্ছে মায়ার শরীর জুড়ে। তারপরও জুইয়ের অনবরত খোঁচানিতে মায়া বাধ্য হলো ঘাড় বাঁকিয়ে সামনে তাকাতে। ভাগ্যের ফেরে মায়ার সেখানেও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মূলত হৃদ হসপিটালের করিডোরে দাঁড়িয়ে ছিল আসিফের সাথে। যেখানে আসিফ হৃদকে কিছু বলছিল আর হৃদ সেটা মনোযোগ সহকারে শুনছিল, হালকা কপাল কুঁচকে মৃদু মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে। মূলত তাদের দুজনের মধ্যকার কথোপকথনে মধ্যে মায়ার হঠাৎ চেঁচিয়ে উঠাতে মনোযোগ নষ্ট হয় হৃদের। অনেকটা বিরক্তি নিয়েই ঘাড় ঘুরাল আর দৃষ্টিতে ভিড়ল মায়ার হতভম্ব চেহারাটা। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই হৃদের সেই বিরক্তিকর দৃষ্টি শিথিল হয়ে আসল মায়ার উপর। অনেকটা বিস্মিত নিয়ে চোখ ঘুরাল মায়ার পা থেকে মাথা অবধি। এই প্রথম মায়াকে খোলা চুলে দেখল হৃদ। নয়তো এই নিয়ে তাদের যতবার দেখা হচ্ছিল প্রতিবারই মায়াকে হিজাব পরা অবস্থায় দেখেছে সে। আঘাত না পেলে হয়তো আজও তেমনই দেখত হৃদ। তবে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে এই প্রথম হৃদের চোখে প্রদর্শিত হলো মায়া নিজে। বিষণ্ণয়ে থমকে যাওয়া দৃষ্টি আবারও ঘুরাল হৃদ মায়ার পা থেকে মাথা অবধি। কলেজের সাদা ড্রেসের সাথে মায়ার মাথার সাদা ব্যান্ডেজটিও যেন আজ চমৎকার দেখালো হৃদের চোখে। কিন্তু আতঙ্কিত মায়া হৃদের সাথে চোখাচোখি হতেই তৎক্ষণাৎ জুইয়ের বাহু টেনে নিজেকে আড়াল করতে চাইল। জুইয়ের পিছনে লুকাতেই আবারও চমকে উঠল জুই। কি হয়েছে জানতে চেয়ে মায়াকে সামনে আনতে চাইলে বাধা দেয় মায়া। ভয়ার্ত মুখে জুইয়ের পিছন থেকে উকি মারতে আবারও চোখাচোখি হয় হৃদের শান্ত দৃষ্টির সাথে। ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো হৃদের শান্ত দৃষ্টি ভিড়ে পড়ে। তাই পিছনে থেকে জুইয়ের এপ্রনটা শক্ত হাতে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ভয়। ক্রন্দন গলায় বলতে থাকলো, বাসায় যাব। আমি বাসায় যাব।
প্লিজ জুই, আমাকে বাসায় নিয়ে চল। এই লোকটা এই লোকটা ভালো না, ভীষণ বাজে। আমার ভয় হয় এই লোকটাকে দেখলে। এই লোকটা আমাকে আবার আঘাত করবে। প্লিজ জুই, আমাকে বাঁচানা বোন। আমাকে নিয়ে চল না এখান থেকে, প্লিজ। কথাগুলো শেষ করতে করতে মায়া আবারও ফুপিয়ে কেঁদে উঠে হৃদের ভয়। মায়ার হঠাৎ কান্নায় জুইও থতমত খেয়ে যায় এবং বুঝতে পারে মায়া এই মুহূর্তে হৃদকে ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে ঘিরে মায়ার হঠাৎ হৃদকে এতটা ভয় পাওয়ার কারণটাও বুঝল না। আবার হৃদের অনাকাঙ্ক্ষিত ভাবে হসপিটালে উপস্থিত থাকাটাও বুঝল না। মোট কথা কোনোটাই জুইয়ের মাথায় ঢুকল না। তবে জুই মনে করেছিল ওদের হসপিটালের দিয়ে হৃদ হয়তো চলে যাবে, কিন্তু এই পর্যন্ত হৃদের হসপিটালের উপস্থিত থাকাটা সত্যিই জুইয়ের মাথায় আসল না। জুই ভাবল হৃদ কি তাহলে এতক্ষণ ধরে ওদের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল এখানে, নাকি নিজের আহত ছেলেদের জন্য দাঁড়িয়ে ছিল, কোনটা? ইতস্তত জুই আর চোখে হৃদের দিকে তাকাতেই দেখল হৃদের শান্ত দৃষ্টি আপাতত এদিকে তাক করা। কেমন গম্ভীর আর নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে হৃদ। ইতস্তত জুই খানিকটা জোরসর হয়ে দাঁড়ালো। জোরটা যেন আষ্টেপৃষ্ঠে কামড়ে ধরল জুইয়ের শরীর। তাই মায়াকে কিছু বলতে চেয়েও কণ্ঠ অবরোধ করল জুইয়ের হৃদের শান্ত দৃষ্টির অতলে। জোরতার জুইয়ের গলা দিয়ে একটা শব্দও বের করতে পারল না বলে এক মুহূর্তের জন্য সে অসহায় হলো। আধশোয়া অবস্থায় পিঠে বালিশ ঠেকিয়ে খাটে বসা আমি। ভীষণ যন্ত্রণায় কোমর টনটন করছে ব্যথায়, যার তাড়নায় এখনো ঘুম নেই আমার। অর্ধরাত্রি হতে চলল। আমাদের অন্ধকার রুম জুড়ে তখনও আলোর অভাব। পাশেই জুই বেঘুরে ঘুমাচ্ছে বলে রুমের আলো জ্বালায়নি। কিন্তু আরিফ ভাইয়ার রেখে যাওয়া দ্বিতীয় ফোনটা আলোয় সবটা পরিষ্কার আমার চোখে। আমি ততক্ষণে বেশ কয়েকবার ফোন করে ফেলেছিলাম হাফেজ সাহেবের নাম্বারে, কিন্তু বরাবর ব্যর্থ হচ্ছিলাম উনাকে ফোন মিলাতে। বুক ভরা কষ্ট আর হতাশার দৃষ্টি ফেলে আবার কল লাগালাম হাফেজ সাহেবের ফোনে। জানি মধ্যরাতে কাউকে ফোন করাটা ব্যাড ম্যানাসের মধ্যে পড়ে, কিন্তু তারপরও অচেনা স্বামীটার জন্য আজকাল মনটা বড্ড পুড়ছে। ভীষণ মিস করছি তাকে। বিশেষ করে আমার এত অনুসন্ধানের পর যখন লোকটাকে খুঁজে পাচ্ছি না, তাই আগ্রহটা আরও বাড়ছে দিন দিন অচেনা স্বামীকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায়। কে সে? কি তার পরিচয়? বড্ড জানতে ইচ্ছে হয় আমার। জীবনে কোনো দিন তার দেখা পাবো কিনা তাও জানি না। শুধু জানি আমার তাকে চায়, খুব করে চায়। তাকে খুঁজে না পাওয়ার তৃষ্ণা আমাকে আরও কাতর করে তুলছে। বুক ভারীর দীর্ঘশ্বাস ফেলে আবারও কল দিলাম হাফেজ সাহেবকে। বরাবরই মতো অফ যাচ্ছে হাফেজ সাহেবের নাম্বার। তাই ক্লান্তিতে কোলের উপর ফোনটা রেখে গা এলিয়ে শুলাম খাটে। কপালের উপর একটা হাত রেখে আবেশে চোখ বন্ধ করলাম। দুশ্চিন্তায় আহত মাথাটা টনটন করছে তীব্র ব্যথায়। একদিকে নিজের অচেনা স্বামীকে খোঁজ না পাওয়ার যন্ত্রণা যেমন আমাকে ঘায়েল করছিল, ঠিক তেমনি আমার জীবনে হঠাৎ হৃদ খানের আগমনে মুড়িয়ে দিচ্ছিল অপমানের ঘোরে। তার কথিত আমাকে করা বারবার অপমানগুলো আমার বেশ আত্মসম্মানে লাগছিল। আমার ছোট্ট একটা জীবনে এত অপমানিত কখনো হয়নি যতটা হৃদ খান আমাকে বিগত দিনে করেছে। তার সাথে আমার কি শত্রুতা তা জানি না, তবে তার করা আজকে ব্যবহারটা ছিল চরম বিষাদের ন্যায়। আমাকে এতটা আঘাত করে হসপিটালের পাঠিয়েও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা গেল না। বরং অসন্তোষের কঠোর দৃষ্টি ছিল তার চেহারায় আমার উপর। কি নিয়ে আমার সাথে এতটা ক্ষুব্ধ ছিল তাও জানি না, আর না জানতে চায়। যতবার ভাবি এই লোকটার সম্মুখীন হব না, ততবারই মুখোমুখি হতে হয় আমায়। সে কি ইচ্ছা করে আমার মুখোমুখি হয় নাকি সম্পূর্ণটাই কাকতালীয় তাও বুঝতে পারি না। মোট কথা আমি কিছু বুঝতে পারি না। শুধু মাথায় আসে কোনো কিছু ইচ্ছাকৃত হলে হৃদ খান আর যাই হোক আমার সাথে বাজে ব্যবহার করতো না, বরং আপোষেই কথা বলতো। কিন্তু আমাদের মাঝে বিষয়গুলো অনিচ্ছাকৃত হওয়ায় হয়তো হৃদ খান আমাকে মেনে নিতে পারছে না, তার সাথে অনাকাঙ্ক্ষিত দেখায়। কিন্তু আমিই বা কি করব? লোকটার মুখোমুখি হওয়া পিছনে আমারও কোনো হাত নেই। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আমাদের পরপর দেখাগুলো। হয়তো আমি চট্টগ্রাম থাকছি বলে হৃদ খানের মুখোমুখি বারবার হতে হচ্ছে আমাকে। কিন্তু আমি যদি এই চট্টগ্রামে আর নাই বা থাকি, তাহলে আমার সাথে হৃদ খানের দেখা হওয়ার সম্ভাবনাও নেই। তাই সিদ্ধান্ত নিলাম এবার আপুর বিয়েতে বাসায় গেলে আর কখনোই ফিরব না চট্টগ্রামে। যে করেই হোক কেঁদেকুটে নিজের বাড়িতেই থেকে যাব।
আর আরিফ ভাইয়াকে বলবো আমাকে যেন চট্টগ্রাম থেকে ট্রান্সফার করে আশুগঞ্জের একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। তারপরও এই চট্টগ্রামে আর নয়। বিষাদ মনে উঠে বসলাম কোলের ফোনটা হাতে নিয়ে। গুমরে উঠা ফিলিংসে আর কিছুই ভালো লাগছে না। দুপুরে হসপিটাল থেকে বাসায় ফিরে এই পর্যন্ত বিছানায় বসে আমি। কপালের ব্যান্ডজ কাল ছাড়াতে হবে। আরিফ ভাইয়া বাসায় নেই, আমাদের বাড়িতে আশুগঞ্জ আছে আপুর বিয়ের জন্য। সেখানে নাকি আরো কয়েকদিন থাকবে, তার জন্য আপাতত আমি আর জুই একাই বাসার মধ্যে ছিলাম। তবে যাওয়ার আগে আরিফ ভাইয়া আমাদের বাসার কাজের মহিলা স্বপ্না খালা বলেছে রাতে থাকতে। উনি উনার 10 বছরের মেয়ে মরিয়মকে নিয়েই আছে আমাদের সাথে। আমি এক পলক তাকালাম মেঝের দিকে, আবছা আলোয় দেখলাম স্বপ্না খালা আর মরিয়ম দুজনই ঘুমিয়ে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোন নিয়ে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেলাম বারান্দায়। অন্ধকারময় আকাশটায় আজ চাঁদের দেখা নেই। চাঁদবিহীন আকাশের নিগার নিষ্ক্রিয় ঘুটঘুটে আধারের মেলা। আমি শূন্য দৃষ্টি আকাশে ফেলে আবারও ফোন মিলালাম হাফেজ সাহেবের ফোনে। জানি কলটা যাবে না, নাম্বারটা অফ বলবে। তারপরও মনের ছটফটে কল দিতে থাকলাম হাফেজ সাহেবের নাম্বারে, যদি কোনো চমৎকার হয়ে যায় এই আশায়। কিন্তু আমার চমৎকার আকাশে আজ অন্ধকারে মেলা বলে এবারও আমি বিফল হলাম হাফেজ সাহেবকে কল মিলাতে। চলবে গল্প হৃদ মায়ার প্রেমগাথা, দেওয়ানা সিরিজ, দ্বিতীয় পর্ব। লেখনীতে রিক্তা ইসলাম